তো গতকাল পর্যন্ত আমরা অ্যারোনাইজটা শেষ করেছি, তাই তো? তোমাদের শেষ হয়েছে? জি স্যার। হুম। জি স্যার। তোমাদের জি শেষ স্যার। হয়েছে তো? জি স্যার। আচ্ছা হ্যাঁ স্যার, পড়ছি তো। আচ্ছা, ভেরি গুড। তো আমাদের তো মোটামুটি তাহলে রোমান্টিক পোয়েট্রির আর কি কোনো কিছু বাদ আছে? জন কিটস তো এর আগে না করেছি আমরা। হ্যাঁ, এখন তোমরা কতখানি পড়েছো সেটা হলো এখন বিষয়। তাহলে রোমান্টিক পোয়েট্রিটা আমরা শেষ করলাম। কোশ্চেন আনসারগুলো আমি দিয়ে দিয়েছি শেলির শেয়ার করা হয়েছে, দিয়ে দেওয়ার কথা। উম, জি স্যার। দেওয়া হয়েছে। আচ্ছা, তাহলে রোমান্টিক পোয়েট্রি সহ সব কিছু, শুধু অ্যাডভান্স রিডিং রাইটিংয়ের আমাদের রিডিংয়ের পার্ট 3টা একটু বাকি আছে আলোচনা। ওগুলো আমাদের একটু আলোচনা করতে হবে। আসলে ওখানে আলোচনা তেমন কিছু নেই, এখন তোমাদের শুধু পড়তে হবে। কিছু কবিতা যদি কমন আনকমন থাকে সেগুলো একটু পড়াই দিতে হবে, বাকি আসলে সব কিছু তো তোমরা ফার্স্ট ইয়ারে পড়েছো। এবং ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারের কবিতাগুলো প্রায় একই, দু একটা কোশ্চেন শুধু এদিক ওদিক হবে এবং কোশ্চেনগুলো প্রায় একই ধরনের। তো ফার্স্ট ইয়ার যদি রিডিং স্কিলসটাকে ভালো করে বুঝে থাকো তাহলে এখানে খুব একটা সমস্যা হবে না। তো তারপরেও আমরা দু তিনটা ক্লাস একটু আলোচনা করব, কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট থাকলে সেগুলো নিয়ে পড়বো। এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে? ওকে, তাহলে আমরা অ্যাডোনাইস নিয়ে কারো কোনো যদি সমস্যা থাকে বলতে পারো, না হলে আমরা এটা চেঞ্জ করতে পারি নাকি? কারো সমস্যা আছে? না স্যার, টেক্সটেতে সমস্যা নাই। আচ্ছা, না স্যার। হ্যাঁ, টেক্সট ভালো করে বুঝাচ্ছ মানে কোশ্চেন, এখন কোশ্চেন আনসারগুলো বুঝতে পারবা ঘুরে ফিরে ওইগুলোই। টেক্সট যা আছে ওইগুলোই কোনোটা সিম্বলিক ওয়েতে এখন কোশ্চেনে কীভাবে ডিসকাস করতে হবে সেগুলোতে কোশ্চেন আনসার দিয়ে দেওয়া হয়েছে। গতবার যেহেতু স্কাইলার থেকে ইম্পর্টেন্ট বলা ছিল, ওটা মনে হয় এসেছে, এবার অ্যাডোনাইজ থেকে আসার সম্ভাবনাটা খুব বেশি। ওটা একটু পড়ে নিবা। তারপরেও কোশ্চেনের ধারাবাহিকতা একটু চেঞ্জ হচ্ছে, যে আগের বার এসেছে বলে এবার আসবে না তা না, এরকমটা না। তারপরে যেগুলো দিব সেগুলো অবশ্যই পড়ে ফেলবা, যাতে স্কেপগোট না হয়ে যাও। আচ্ছা, তাহলে এখন আমরা এই প্রসঙ্গটা চেঞ্জ করতে পারি। আমরা তাহলে চলে যাব হচ্ছে অ্যাডভান্স রিডিং এবং রাইটিংয়ের রিডিং 3-তে। আচ্ছা, স্যার, হ্যাঁ বলো। স্যার হচ্ছে ওই যে টপিক সেন্টেন্স যেটা, ওটা হচ্ছে 4 মার্কের জন্য যেখানে আসে, ওটা কয় লাইন লিখবো আর কি? টপিক সেন্টেন্স ইজ টপিক সেন্টেন্স। এখানে তোমার মার্ক যদি 10ও থাকে যা হবে, 1 মার্ক থাকলেও তাই হবে, ঠিক আছে তো? মার্ক বলে কথা না, তুমি সঠিক টপিক সেন্টেন্স লিখতে পারছো কিনা সেটা হলো বড় কথা। তুমি শুধু মনে করো যে 1 লাইন লিখলে মনে হয়ে যায়, কিন্তু আসলে কি হয় বলো তো? হুম। না না স্যার। স্যার, ওই হ্যাঁ, যে 4 মার্ক দেওয়া আছে। 4 মার্ক থাকলে কি সমস্যা তোমার? এখন 4 মার্ক আছে বলে তুমি এখন একটা টপিক সেন্টেন্সে কি 1 পেজ লিখবা? বলো। না, না স্যার, ওটা একটা তাহলে করে সেন্টেন্স স্যার, লিখতে হয় না। একটা সেন্টেন্স লিখবা, ওতেই তুমি যদি সঠিক লিখতে পারো তো 4, না হলে 0। অত সহজ মনে করো না যে স্যার 1 মার্ক, মাত্র 4 মার্ক একটা সেন্টেন্সে পাবো আমি, এরকমটা ভাবার কোনো কারণ নেই। কারণ টপিক সেন্টেন্সগুলো তোমার সেরকম চমকদারি না হলে কিন্তু মার্ক পাবা না। মনে থাকবে তো, টপিক সেন্টেন্স মানে কি? যেখানে তোমার টপিকের কি থাকবে, বলো, যেটা নিয়ে আলোচনা করবো তার কি থাকবে, ক্লুটা থাকবে। যে তুমি আসলে তোমার প্যারাগ্রাফে কি আলোচনা করবা, জাস্ট একটা সেন্টেন্স লিখে দিলে কিন্তু হবে না। এটা নিয়ে আমরা কিন্তু আলোচনা করেছিলাম, তাই না? এর আগে করা হয়েছে না, যে একটা ভালো টপিক সেন্টেন্স কি হতে পারে। হ্যাঁ, তো এই জন্য ওই যে 4 মার্ক হোক, 1 মার্ক হোক আর 10 মার্ক হোক, টপিক সেন্টেন্স একটা সেন্টেন্সই হয়, একটাই হবে, এছাড়া আর কোনো কথা হবে না। কথা বোঝা গেছে? হ্যাঁ। ঠিক আছে স্যার। হ্যাঁ, তোমরা মার্ক নিয়ে খুব টেনশন করো। টেনশন সেটা না, বিষয়টা নিয়ে টেনশন করবা যে আসলে কি বলা হচ্ছে ওখানে। হ্যাঁ, ওই জায়গাটা না বুঝে আমরা শুধু মার্ক নিয়ে টেনশন করি যে এত মার্ক আছে তাহলে আমি এতটুকু লিখবো, হ্যাঁ এতটুকু লিখলে পাবো মার্ক, ইত্যাদি ইত্যাদি সমস্যা আমাদের হতে শুরু করে। আচ্ছা, তো আমরা পার্ট সিতে আমাদের দুটো পার্ট ভাগ আছে, একটা রিডিং 3
রাইটিং 3, তাই না? রাইটিং নিয়ে তো আমরা এর আগে কথা বলেছি এবং ফার্স্ট ইয়ার সহ বেশ কিছু বিষয় আমি টপিক দিয়েছি, সেগুলো তোমরা পড়ে নিবা এবং সেকেন্ড ইয়ারের সাথে যে টপিকগুলো আছে তার সাথে মিল রেখেই লেটার টেটার মানে যা যা আছে সেগুলো, প্যারাগ্রাফ, নিউজ রিপোর্ট, এগুলো পড়তে থাকবা। আর ভালো, এখন আমাদের পয়েমগুলো আমরা যদি একটু দেখি, এখানে আমি অবশ্য কিছু পয়েম চুজ করেছি, এর ভিতরে তোমরা এখন বলবা যে কোনগুলো পড়া হয়েছে আর কোনগুলো হয়নি। হ্যাঁ, এখানে আমি কিছু লেখা করেছি, ইনক্লুড করেছি। দেখো, রিডিং পয়েমস অ্যান্ড পোয়েটিক টার্মস, মানে এর সাথে রিলেটেড কিছু। তোমরা জানো পরীক্ষাতে এরকম গতবার এসেছিল এটা, স্টপিং বাই উডস অন আ স্নোই ইভিনিং। গত 2-3টা পরীক্ষায়, মানে কি গত কয়েকটা পরীক্ষাতে খুব ইম্পর্টেন্টগুলো এবং ওইগুলোই এসেছে, যেগুলো মোটামুটি আমরা পড়ে থাকি। যদি একটু তোমাদের প্রিভিয়াস কোশ্চেনগুলো একটু খেয়াল করো, প্রিভিয়াস সালে যেগুলো আসছে, কি খুব কঠিন আসছে বা ভিন্ন কিছু আসছে বলো তো পরীক্ষায়? না স্যার। হ্যাঁ, দেখো খুবই ইজি কোশ্চেন আসছে, এখন তুমি কতটুকু পারবে। এবার যদি এটা আসছে, তারপরে 2022-এ কোনটা এসেছিল, দেখো ওই যে ওজিমান্ডিয়াস এসেছিল, ওটাও তোমরা ফার্স্ট ইয়ারে পড়েছি, তাই না? তারপরে দেখো 2021-এ এসেছিল হচ্ছে টু ড্যাফোডিল। তারপরে 2000, এখানে তো আমার করা আছে, এখানে বই খেয়াল করছি, এই যে দেখো এখানে আমি এখানে কিছু করেছি তোমাদের কেমা বাড়ির বই থেকে, এইগুলো একটু চুজ করেছি, তার ভিতরে স্টার দিয়েছি, সেগুলো একটু ভালো করে পড়বা। এর ভিতরে দেখো যে যেগুলো পরীক্ষা বিশেষ করে 20 থেকে 23-এর মধ্যে এসেছে, ওগুলো অতটা দরকার নাই। তাছাড়া বাকি থাকে ইন্ট্রোডাকশন টু পোয়েট্রি থেকে, যেটা ফার্স্ট ইয়ারে, সেখান থেকে কিছু আছে। আর হচ্ছে অন্যান্য জায়গা থেকে কিছু আছে, যেগুলো হয়তো তোমাদের কেমা বাড়ির বইতেও নাই। তারপরে আমরা হয়তো দেখাচ্ছে ওই ফার্স্ট ইয়ারের কেমা বাড়ির বই আছে। হ্যাঁ, যেমন শি ডুয়েলড অ্যামং দ্য আনট্রোডেন ওয়েজ। হ্যাঁ, ওয়াজ হয়ে আছে আনট্রোডেন ওয়েজ, ব্লো ব্লো দ্য উইন্টার উইন্ড, ডেথ বি নট প্রাউড, আমরা পড়েছিলাম না ফার্স্ট ইয়ারে? ফার্স্ট জি ইয়ারে স্যার। আছে, এগুলো জি আছে। স্যার, এখানে সবগুলো পড়া হয়েছে, এগুলো দেখো এখানে কিন্তু অমেরিটা পড়া হয়নি। এখানে শুধু দেখবো আমরা কি কি পড়া আছে, কি কি পড়া নেই। যেগুলো পড়ানো নাই সেগুলো আমরা একটু পড়ে নিব। আর এখানেও তো ফার্স্ট ইয়ারের সবগুলোই তোমাদের পড়া আছে। তারপরে এখানে কিভাবে কোশ্চেন আসছে সেগুলো তো আমরা ফার্স্ট ইয়ার আলোচনা করেছিলাম, এই শিটটা আমি শেয়ার করে দিব, তোমরা একটু এভাবেই প্রিপারেশনটা নিবে। যেহেতু এখানে কয়টা কোশ্চেন থাকে বলো তো, এখানে টোটাল কয়টা কোশ্চেন থাকে? 4টা। হ্যাঁ, 4টা কোশ্চেন থাকে, 2টার আনসার করতে হবে, তাই না? দেখো এটা যদি আমরা একটু খেয়াল করি, যে একটা পয়েম, এখানে 4টা কোশ্চেন আছে, তার ভিতরে তোমাকে যে কোনো 2টা কোশ্চেন আনসার করতে হবে। অতএব পড়া একই, ঘুরে ফিরে ফার্স্ট ইয়ারের মতোই, শুধু তোমাকে একটু পয়েমগুলো ভালো করে দেখে যেতে হবে। 2টা লিখতে হবে, বেশি না। তাহলে এখন 2টা লিখতে হবে, তাই বলে কি আমি শুধু বইয়ে যে 2টা-3টা করে কোশ্চেন আছে ওগুলো পড়ে গেলে হবে? নাকি একটা কবিতাতে বিভিন্ন ধরনের কোশ্চেন হতে পারে, তাই না? ফার্স্ট ইয়ার যেগুলো পড়েছো, একই থেকে কি কি কোশ্চেন আসতে পারে এখান থেকে? স্যার ফার্স্ট এখান ইয়ারে থেকে গুলো মূলত পড়তে হবে। হ্যাঁ, ফার্স্ট ইয়ার সামারি আসতে পারে, মেইন থিম আসতে পারে, বা সেন্ট্রাল থিম, মুড, টোন, পয়েন্টস পজিশন, পয়েন্টস অ্যাটিটিউড। হ্যাঁ, তারপরে এক্সপ্লেন করতে হতে পারে, কোনো লাইন দিয়ে বলতে পারে এক্সপ্লেন করো। তারপরে ফর্মেটিভের মধ্যে ইভ্যালুয়েট দ্য পয়েম অ্যাজ লিরিক নাকি সনেট নাকি এটা। তারপর রাইম স্কিম কি, ফিগার অফ স্পেস কী কী ব্যবহার হয়েছে, ইমেজারি কী কী আছে, ডিকশন বা সিম্বল কী কী আছে, পয়েমটাকে স্ক্যান করতে হতে পারে। এছাড়াও টেক্সচুয়াল কোশ্চেন থাকতে পারে, যে টেক্সট রিলেটেড, হ্যাঁ, যে কবিতাটা দিয়ে এখানে ফর্মেটিভ বা ওই জাতীয় না, কিন্তু ওর ভিতরেই টেক্সটের সাথে রিলেটেড ইনক্লুডেড কিছু কোশ্চেন 2-1টা অ্যাড করে দিতে পারে। তো ফার্স্ট ইয়ারের মতোই আমাকে এগুলোই ঘুরে ফিরে পড়তে হবে। এখানে আমি কিছু এটা দিয়েছি তোমাদের, যেহেতু একটু ঝামেলা হয়, যে এইগুলোতে তোমরা একটু ঝামেলা করো, বুঝতে পারো না কয়ের ওয়ার্ডের মধ্যে লিখবো, কয় লাইন লিখবো, এই জায়গাগুলোতে আমরা একটু আজকে আলোচনা করব। প্রথমে তো সামারি থাকেই ঘুরে ফিরে, হ্যাঁ, সামারি এই 3টার ভিতরে একটা না একটা কোশ্চেন থাকবেই, মনে করো সামারি, থিম, টোন, ঠিক আছে তো? সামারি, থিম এবং টোন, এই 3টার ভিতরে এক না একটা কোশ্চেন ঘুরে ফিরে থাকেই। কারণ থিম লিখলে সামারি, আবার অনেক সময় সামারি থিম দুটাই আছে। দেখি তো এবার কি দিয়েছিল, হাউ ডু আই লাভ দিতে কি দিয়েছিল এখানে, সামারি দিয়েছে, থিমটা দেয়নি, তাই তো? পয়েন্টস পজিশনটা দিয়েছে এখানে, স্ক্যান দিয়েছে, স্ক্যান থিম দিয়েছে স্যার, হাউ ডু ইউ লাভ দিতে। হ্যাঁ, ও না, হাউ ডু আই লাভ বলছে এখানে, এইটাই হুজউডস, হ্যাঁ, এটা সামারি দিয়েছে, তাই না? সামারি দিয়েছে, থিম দেয়নি। আচ্ছা, তারপরে আমরা যদি একটু রিসার্চ করে যদি দেখো, তার আগে যেটা এসেছিল ওজিমান্ডিয়াস, এখানে কি দিয়েছিল, এখানে দেখো হু ইজ দ্য স্পিকার অফ দ্য পয়েম, তারপরে এখানে হোয়াট ইজ দ্য স্টোরি দ্য ট্রাভেলার টেলস দ্য স্পিকার, হোয়াট ইউনিভার্সাল ট্রুথ ডাজ দ্য পয়েট কনভে, হোয়াট ডাজ দ্য এক্সপ্রেশন হাফ সাং। অতএব এখানে সামারি বা থিম কোনোটাই দেয়নি এখানে,
ঠিক আছে তো? তবে এই যে এখানে হোয়াট ইউনিভার্সাল ট্রুথ এটাই মেইনলি এখানে থিম হিসাবে কাজ করবে। একটু দেখা যাচ্ছে ঘুরিয়ে দিতে পারে কোশ্চেন, এই জন্য একটু ওই যে কনটেক্সচুয়াল কোশ্চেন হিসাবে অনেক সময় একটু ঘুরিয়ে দিতে পারে। তারপরে ফেয়ার ড্যাফোডিলে কী কী ছিল, থিম ছিল। তারপর হচ্ছে হাউ ডাজ দ্য পয়েট গিভস দ্য এক্সপ্রেশন অফ স্যাডনেস, হোয়াট ফিগার স্পিচ। তারপর একটা টেক্সচুয়াল কোশ্চেন ছিল, হাউ ডাজ রবার্ট হিডিক রিপ্রেজেন্ট দ্য হিউম্যান মোডালিটি থ্রু দ্য বিউটিফুল ড্যাফোডিল। দেখো এই ঘুরে ফিরে এরকমই কোশ্চেন। তারপরে যদি আমরা দেখি পরে ও মেরি, এটা একটু ভিন্ন কোশ্চেন ছিল, এখানেও থিম ছিল, জেনারিক ফর্ম ছিল আর টেক্সচুয়াল কোশ্চেন ছিল। তারপরে মিল্টন দাও শুডস বি লিভিং অ্যাট দিস আওয়ার, এখানে কি ছিল, থিম ছিল, জেনারিক ফর্ম ছিল, এখানে আবার সামারিও ছিল। হোয়াট কন্ডিশন অফ ইংল্যান্ড ডু ইউ ফাইন্ড ইন দিস পয়েম, ওই ঘুরে ফিরে একই, এটা একটা টেক্সচুয়াল কোশ্চেন ছিল। তারপর আই ওয়ান্ডার থ্রু, দেখো লন্ডন পয়েম দুটাই পরপর এসেছে, হ্যাঁ 2018-তে এসেছে, 2019 সালে এসেছে। লন্ডন নামক যে দুটা কবিতা আছে না, একটা হচ্ছে উইলিয়াম ব্লেকের আর একটা হচ্ছে কার বলো, উইলিয়াম ওয়াটসন। উইলিয়াম ওয়াটসন। হ্যাঁ উইলিয়াম ওয়াটসন এবং উইলিয়াম ব্লেকের দেখা যাচ্ছে এই দুটা কবিতা এসেছে কোথায়, এই যে এখানে দেখো আই ওয়ান্ডার থ্রু, এটা 2018-তে এসেছে, আবার এটা 2019-এ এসেছে। এবং কবিতাগুলো দেখো, তারপর স্টপিং বাই উডস অন আ স্নো ইভিনিং 2023-এ আসছে। মাস আই হ্যাভ, দেখো এই জায়গায় আই মেট আ ট্রাভেলার ওজিমান্ডিয়াস 22-এ আসছে। ফেয়ার ড্যাফোডিল শ্যালে, তাহলে এই পরিচিত কবিতার ভিতরে আশা করি আসবে। শুধু এখন একটু তোমাদেরকে পড়ে দিতে হবে, তারপরে ব্যতিক্রম যদি আসেই কিছু তো করার থাকবে না, এর ভিতর থেকে পড়ে দিতে হবে, ব্যতিক্রম আসলে আসবে, না আসলে না আসবে, সেটা সমস্যা না। আচ্ছা, তো এইভাবে আমি এখানে কিছু কিছু বিষয় একটু তোমাদেরকে একটু দেখাবো, যেখানে তোমরা একটু খেয়াল করবা। দেখো প্রথমটা হচ্ছে পয়েমের সামারি নিয়ে আমরা খুব ঝামেলায় পেতে যাই, তাই না? যে সামারিটা আমরা কত লাইনে লিখবো, আসলে সামারিতে কি থাকে। অনেকে শুধু প্যারাফ্রেজ তুলে দাও, এখানে কি শুধু প্যারাফ্রেজ তুললে হবে বলো তো? বলো, এখানে কি শুধু প্যারাফ্রেজ লিখলে হবে? সামারি মানে না, স্যার। প্যারাফ্রেজ। হ্যাঁ, প্যারাফ্রেজ মানে হচ্ছে ভার্স ফর্ম থেকে ওটাকে একটা কি ফর্মে নিয়ে আসা, প্রোজেইক ফর্মে নিয়ে আসা, প্রোজ ফর্মে নিয়ে আসা, লাইন বাই লাইন, তাই তো? ওখানে জাস্ট কবিতাটা যেমন আছে ওটারই ধারাবাহিক প্রোজেইক ফর্মটা হচ্ছে তোমার হচ্ছে প্যারাফ্রেজ। আর সামারি হচ্ছে সেখানে তোমার একটা থাকতে হবে, তোমার নিজস্ব একটা আলোচনা থাকতে হবে, থিমেটিক ব্যাপারটা তোমার সামারির ভিতরে তুমি বলবা। হ্যাঁ, শুধুমাত্র কবিতা পরপর বলে গেলে কিন্তু হবে না। হ্যাঁ, তাই বলতে দেখো সামারি মানে হলো কি, কবিতার মূল বক্তব্যকে সংক্ষেপে সহজ ভাষায় তুলে ধরা। এবং এতে কবিতার কি কি থাকে, ওই যে সেন্ট্রাল থিম থাকে, তাই না? সামারির ভিতরে থিমেটিক আইডিয়াটা তুমি নিয়ে আসবা। তারপরে এর ভিতরে ইমোশনাল ফিলিং যদি থাকে, বা পয়েট যে স্পেশাল কোনো মেসেজ দিতে যাচ্ছে, তাই তো, কোনো বিষয় যদি জানাতে যাচ্ছে সেটা এখানে দিতে হবে। এই বাংলা লিখতে গেলেই যত ঝামেলা, হ্যাঁ, ফন্ট উল্টাপাল্টা হয়ে যায়, একবারে লিখলে আবার পিডিএফ করতে গেলে একরকম হয়ে যায়, অনেক ঝামেলা বাংলাতে। দেখো সব উল্টাপাল্টা হয়ে গেছে হচ্ছে। আচ্ছা, তো যাই হোক, তার বলছে তবে লাইন বাই লাইনে যে বলছে কি, এখানে কোনো লাইন বাই লাইন ব্যাখ্যা নয়। তোমরা অনেকে লেখো, এটা আমি আগেই বলছি যে লাইন বাই লাইন ব্যাখ্যা কিন্তু দেওয়া যাবে না, বরং কবিতার সারাংশটা দিতে হবে। হ্যাঁ, বুঝতে পেরেছ? এই জায়গাটা একটু মনোযোগ দাও, কারণ অনেকে সামারি লেখো কিন্তু সামারি কিন্তু ঠিকমতো হচ্ছে না বা হয় না অনেকের। এখানে কি লাইন বাই লাইন শুধু কবিতা বর্ণনা করে গেলে হবে না, এখানে কি 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 করতে হবে, এখানে তোমাকে সেন্ট্রাল থিম, ইমোশন বা ফিলিং বা স্পেশাল মেসেজ যেটা থাকে সেটাকে কিন্তু ফোকাসে নিয়ে আসতে হবে সামারির ভিতরেই। এবং সামারিতে কবিতার যে স্ট্রাকচারাল ব্যাপার, ইমেজারি, রিদমস, টেকনিক, এইগুলো যেগুলো থাকে এগুলো কোনো আলোচনা করার দরকার নেই। মানে এগুলো থাকবে তো ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশনে, জাস্ট তুমি কবিতার বিষয়বস্তুটা আলোচনা করবা, তাই না? সামারিতে কি আসবে, জাস্ট মূল ভাব বা মূল টপিক বা মূল আলোচনাটুকু। হ্যাঁ, যেমন আমরা এর আগে আলোচনা করেছি একটা, আমরা তো ফার্স্ট ইয়ারে পড়েছি, তবে আমাদের বইগুলোতে প্রায় সব ঘুরে ফিরে একই রকম থাকে বিধে আমরা মানে আস করতে পারি না যে পার্থক্যটুকু কোথায় হচ্ছে। ঠিক আছে তো? কোথায় হচ্ছে সে জায়গায় একটু মানে এদিক ওদিক হয়ে যায়। হ্যাঁ, তো এখানে দেখাচ্ছে ইয়ার উপর ডিপেন্ড করে, কবিতার উপর ডিপেন্ড করে কখনো কখনো এটার জন্য ওই 200 থেকে 300 ওয়ার্ডের মধ্যে হয়। কবিতাটা যদি একটু বড় হয় তাহলে দেখা যাচ্ছে সামারিটা একটু বড় হয়ে যেতে পারে, কবিতাটা যদি ছোট হয় তাহলে সামারিটা ছোট হয়ে যেতে পারে। ঠিক আছে তো? তো এরকমভাবে আমরা দেখো এখানে 200 থেকে 300 বা 200 থেকে 250 এই ওয়ার্ডের মধ্যেই মোটামুটি লিখলে কিন্তু হয়ে যায়। এবং আমরা যখন লিখব তখন আমাদের যে ফরম্যাট আছে, রাইটিংয়ের ফরম্যাটে কি থাকে বলে, একটা রাইটিংয়ের ভিতরে কয়টা পার্ট থাকে বলো, এইটা কিন্তু তোমরা সবসময় এড়িয়ে যাও। একটা রাইটিংয়ের ভিতরে কয়টা পার্ট থাকে বলো তো? যে তো তিনটা। হ্যাঁ, 3টা পার্ট থাকে, তাই না? ইন্ট্রোডাকশন,
বডি এবং কনক্লুশন। এটা প্রত্যেকটা কোশ্চেনের সাথে যেন আসে। হ্যাঁ, শুধু আবল তাবল ভাবে লিখবা না, যতটুকু সম্ভব তোমাদের চেষ্টা থাকতে হবে যে আমরা রাইটিংয়ের যে ফরম্যাটটা, হ্যাঁ, ইন্ট্রোডাকশন, বডি, কনক্লুশন, এটা যেন আমরা ঠিক মতো দিতে পারি। এবং ওয়ার্ড সংখ্যা কত হতে পারে সেটা তোমরা নিজেরাই কিন্তু সেন্টেন্স পড়ে বুঝতে পারবো। অতএব ধুমসে লিখতে হবে সেই ইন্ট্রোডাকশন টু পোয়েট্রির মতো বা রোমান্টিক পোয়েট্রির মতো সে মোটামুটি 7-8 পেজ লিখতে হবে, এমনটা কিন্তু না এখানে। এটা আগেও বলা হয়েছে, এখনও বলা হচ্ছে। তারপরও পরীক্ষার আগের রাতে দেখবা স্যার কয় পেজ লিখবো, কি লিখবো, এ কথা আসবেই। হ্যাঁ, কারণ একই কথা কতবার বলার পরেও তোমাদের মাথায় যায় না কেন বলো তো? কেন জানো না? এটার উদ্দেশ্য মানে ইয়াটা কি, কারণটা কি যে সবাই জানে না কথাগুলো আমি যেগুলো বলি? বলো। না তারা জি লাইভ স্যার ক্লাস জানে, করে, কিন্তু না তারা রেকর্ড ক্লাস কাজে করে। লাগায় না। হ্যাঁ, মানে রেকর্ড ক্লাসও করে না, লাইভ ক্লাসও করে না, এটা হলো সমস্যা। ঠিক আছে? তো এই ব্যাপারটার জন্য তো দেখো এখানে একটা সামারি যখন আমরা লিখবো, মনে করো এটা দিয়েছি, সে ডুয়েলড অ্যামং দ্য আনট্রোডেন ওয়েজ, এর উপর ভিত্তি করে আমি সবগুলো আলোচনা করেছি। এখানে মনে করো তুমি তোমার বিষয়বস্তু অনুসারে কবির নাম যদি তোমার ওখানে দেওয়া থাকে, এখানে একটা বিষয় খেয়াল রাখবা, কবির নাম বা কবিতার বিষয়, এই কথাটা আমরা জানি ইন্ট্রোডাকশনে থাকে, কারণ তুমি কি নিয়ে আলোচনা করবা, টপিক, সেন্টেন্স, তার সেন্টেন্সে তোমার ওই মেসেজটা, সামারিতে মেসেজটা আগে প্রথমে নিয়ে আসতে হবে। এবং অনেক সময় দেখা যাচ্ছে প্রশ্নে কবি বা কবিতার নাম উল্লেখ কখনো করে, আবার কখনো করে না। তো যদি করে তাহলে দিবা, যদি কবির নাম উল্লেখ না থাকে তাহলে কি আমার দরকার আছে কবির নাম নিয়ে আসা? বলো তো, দরকার আছে? হুম, বলো। না স্যার, যদি হ্যাঁ, না মনে স্যার। করো প্রশ্নে কবির নাম বলেনি, যেমন এবারের প্রশ্নে যেটা এসেছিল, আহ, এইখানে এইখানে বলে দিয়েছে দেখো, হ্যাঁ, যে রিড দ্য ফলোইং পোয়েম বাই রবার্ট ফ্রস্ট অ্যান্ড আনসার। আমি একটু দেখি তো প্রশ্ন এটা ছিল কেন, নাকি আমি লিখেছি? হ্যাঁ, এখানে ছিল। মনে হচ্ছে হ্যাঁ, রিড দ্য ফলোইং পোয়েম বাই রবার্ট ফ্রস্ট অ্যান্ড আনসার এনি অফ দ্য টু। তার মানে এখানে বলে দিয়েছে, কবির নাম বলা হয়েছে কিন্তু কবিতার নাম হয়তো বলেনি। এখন তোমার যদি জানা থাকে তো তুমি বললা, না জানা থাকলে কবিতার নাম উল্লেখ করার দরকার নাই, আছে বলো। হুম, অতএব আমি যেটা জানবো না সেটা জোর করে দিতে গিয়ে যেন আমি বিপদে না পড়ে যাই, এইটা একটু মাথায় রেখো। হ্যাঁ, অতএব আমাদের মণ্ডলী যেটা বলি ওটা করার দরকার নাই। তাহলে এখানে আমাদের কোশ্চেনটা আমাকে যদি এভাবে ধরা হয় যে রাইট দ্য সামারি অফ ওয়ার্ডসওয়ার্থ পোয়েম শি ডুয়েলড অ্যামং দ্য আনট্রোডেন ওয়েজ, তাহলে এটা ওয়ার্ডসওয়ার্থের লেখা, তাই না? তাহলে এই কবিতার উপরে একটা সামারি লিখতে বলা হবে। তাহলে সামারিটা আমরা ওইভাবে একটা আউটলাইন করে নিব, যে ইন্ট্রোডাকশনে আমি 2-3টা লাইন দিব, তারপরে সামারিতে আমার 8-10টা লাইন থাকতে পারে, কনক্লুশনে 2-3 লাইন থাকতে পারে, সেটা হচ্ছে আমার টপিকের উপর ডিপেন্ড করে, তাই না? এখানে 3 লাইন বলা হয়েছে, মানে 2 লাইন 3 লাইন এরকম মোটামুটি 2-3টা করে লাইন দিয়ে আমি একটা করে পার্ট রেডি করব। অর্থাৎ সামারি হলো কবিতার সারমর্ম। তাহলে পরীক্ষায় ব্রড কোশ্চেনের উত্তরে 200 থেকে 250 ওয়ার্ড লিখতে হবে, তবে প্রশ্নের প্রকৃতির উপর নির্ভর করে দেখো এনালাইসিস যোগ করলে শব্দ সংখ্যা একটু সামান্য বাড়তে পারে। ওই যে বললাম, তখন আমি ধরতে পারি কি যে হয়তো 300 মানে 200-250-250-এর উপরে, 300-র নিচে বা এর ভিতরেই জিনিসটা কিন্তু থেকে যেতে পারে, এইভাবে হতে পারে। এখন এই ওয়ার্ডের ভিতরে তুমি এখন তোমার পেজ কতখানি হবে সেটা তুমি এখন হিসাব করে নিবা। কারো এটাই তোমার দেখা 200-250, কারো 3-4 পেজ হয়ে যেতে পারে, কারো আবার 1-1.5 পেজও হতে পারে, নাকি? হ্যাঁ, অতএব পেজ হিসাবটা দয়া করে করবা না, কারণ এই অনার্স লেভেলে এসেই পেজের হিসাবটা কি আগে থেকেই থাকে নাকি না এটা জাস্ট অনার্স লেভেলে এসে এমনটা হয় বলো তো? এটা কি এসএসসি এইচএসসি লেভেলে কি পেজের হিসাব চলে? হ্যাঁ, স্যার আগে থেকেই থাকে। স্যার আমার কখনো মনে পড়ে না যে স্টুডেন্ট লাইফে আমরা এরকম পেজের হিসাব করছিলাম কিনা কখনো। তবে আমার একটা ইয়া ছিল কি, যে আমার হাতের লেখা অনুসারে যে কোনো ব্রড কোশ্চেন আমি একটা নির্দিষ্ট লেন্থে লিখবো। যেমন আমাদের আমাদের তোমাদের মতো তো ব্রিফ কোশ্চেন থাকতো না, শর্ট কোশ্চেন থাকতো হচ্ছে 4টা, 4-5-এ 20, আর ব্রড কোশ্চেন 4টা, 4-20-80, এই মিলে 100 মার্কের পরীক্ষা ছিল। তো সেই হিসাবে আমার পেজ আমার ঠিক ছিল যে আমি একটা নির্দিষ্ট খাতা ইউজ করতাম, যেটা হচ্ছে বোর্ডের খাতার মতোই কিছুটা চওড়া। ওই অনুসারে আমার একটা পেজ সংখ্যা ছিল, এবং পরীক্ষার হলেও আমি বাসায় যে পেজ নিব, পরীক্ষার হলেও আমার অত পেজই লাগবে। আমি আগে থেকে বুঝে নিব যে আমার এই পেজের বেশি হবে না, হয়তো 2-1টা পেজ এদিক ওদিক হতে পারে, সেটা আলাদা বিষয়। তার মানে আমি ব্রড কোশ্চেন লিখলে আমার প্রত্যেকটা সর্বোচ্চ 6 পেজ হতো, ঠিক আছে? তো ব্রড কোশ্চেনের ক্ষেত্রে এর থেকে বেশি আমি লিখতাম না। আর শর্ট কোশ্চেনে আমার হচ্ছে আহ, মোটামুটি 2 পেজ বা একটু বেশি হলে 2.5 পেজ আমার হাতের লেখা অনুসারে, ঠিক আছে? তো এছাড়া না। তাহলে এইটুকুর ভিতরেই আমার মোটামুটি এরকম ফরম্যাট দিয়ে লিখে যেমনটা আসে সেটা দেওয়ার চেষ্টা করেছি। হ্যাঁ, এখন হয়তো তোমাদের মতো এত ভালো মার্ক আমরা পাইনি, কেন জানি না, তবে তৎকালীন সময়ে ওটাই আমাদের জন্য একটা ভালো মার্ক ছিল, ঠিক আছে? তোমাদের অনুপাতে গেলে আমাদের পয়েন্ট খুবই কম,
যেটা মানে কি আমাদেরই লজ্জা লাগে এখন, যে হায় রে আমরা যদি আমাদেরকে একটু যদি ইয়া করতো তাহলে অন্তত একটা ফার্স্ট ক্লাস থাকতো তৎকালীন সময়ে, কিন্তু তখন তো রেকর্ডই ছিল না। হ্যাঁ, সিজিপিএ আসার কারণে মোটামুটি একটা তোমাদের ভালো, আর একটা হচ্ছে কি ব্রিফ কোর্সেন, আর ওদিকে হচ্ছে তোমার ইন কোর্স। এখানেই তোমাদের মোটামুটি কত মার্ক আগিয়ে দেয় বলো তো? ইন কোর্স আর ব্রিফ কোর্সেন এখানে কত মার্ক আগিয়ে দিচ্ছে? স্যার মোটামুটি 30। হ্যাঁ, ধরো ওখানে যদি আমি বলি ব্রিফ কোর্সেনে তুমি যদি 7-8ও পাও, যদি কেউ ভালো একজন স্টুডেন্ট হয় তাহলে মোটামুটি 7টা ধরলাম, আর এদিকে মনে করো 15, তাহলে হচ্ছে কত, প্রায় 22, তাই তো? 20-22 মার্ক কিন্তু তোমরা এদিকে আগায় আছো। আর আমাদের 50% মার্ক দিত, স্যারকে বললেও আমরা একটা লিখে দিতাম যে স্যার আপনার এই নোটটা হুবহু আপনাকে লিখে দিব, আপনি কত দিবেন আমাকে। একবার এক স্যারকে বলেছিলাম, আমাদের ওই যে রব স্যার ছিলেন, ঠিক আছে, বগুড়ার রব স্যার চিনেন কেউ? বগুড়া যদি থাকেন চিনতে পারবেন হয়তো, উনি এখন রিটায়ার্ড হয়ে গেছেন, ওনার কাছে প্রাইভেট পড়তাম আমরা। তো স্যারকে উনি নোট দিতেন, তো আমি একদম স্যার আপনার নোটটা আপনাকে আমি হুবহু দিব, আপনি কত দিবেন? কত দিব? 10-এর ভিতর 5 দিব। আমাদের তখন ছিল 20-20-এর ভিতর 10, এছাড়া তো আর দিতে পারবো না, সাহস নাই। হ্যাঁ, সাহস পায় না স্যার তৎকালীন সময়, যে একজন যদি ভালো করেছে তো বিপদ আছে। তো এই জন্য পেজ মুখ্য বিষয় না, তারপর তোমার নিজস্ব একটা ইয়া থাকবে যে একটা স্ট্যান্ডার্ড কোশ্চেন আনসারে এত পেজ হতে পারে, সেটা তুমি ভেবে নিবা যে এরকমটা হতে পারে। তবে এই রিডিং স্কিলসের যে কবিতা বা এগুলোর ক্ষেত্রে এখানে সবগুলো কোশ্চেন আনসার একরকম নাও হতে পারে, কম বেশি হতে পারে, তাই না? যে সামারি তো মোটামুটি একটু ছোট হয়, তারপর হচ্ছে টেক্সচুয়াল কোশ্চেন যদি হয় সেটা একটু আলোচনা বড় করা যেতে পারে, কিন্তু সামারি কি বড় করা যাবে বলো তো? সামারি কি বড় হয় বলো? না স্যার। হ্যাঁ, সামারি হবে ছোট। সামারিকে যদি তুমি এখন বড় করতে যাও তাহলে তো বিপদ হয়ে যাবে। তো এই যে যেমন এই যে তোমাকে বললা যে স্যার টপিক সেন্টেন্স কতটুকু লিখবো? টপিক সেন্টেন্স যতটুকু হয় তুমি ততটুকু লিখবা, ওর পাশে 10 মার্ক লেখা আছে না 4 মার্ক লেখা আছে ওটা তোমার দেখার বিষয় না। যেটা যেমনটা হওয়ার তাকে তেমনভাবে লিখতে হবে, কারণ ওইটা লেখার উপরে তোমার মার্ক, যে তুমি আসলেই একটা ভালো টপিক সেন্টেন্স লিখতে পারো কিনা। মানে একটা সেন্টেন্স লিখে তুমি 4 পাবা, অনেক সময় দেখা যাচ্ছে ফার্স্ট ইয়ারে কি ছিল, 4টা টপিক সেন্টেন্স ছিল, 4টা টপিক সেন্টেন্স লিখতে হতো, তাহলে তুমি এখানে 4 পাইতা, এক একটার জন্য 1 মার্ক করে। কিন্তু দেখা যাচ্ছে অনেক সময় এখানেও একটাই দিয়ে দিচ্ছে, একটাই তোমাকে টপিক সেন্টেন্স লিখতে হবে সুন্দর করে, ঠিক আছে তো? এবং যদি আবার প্রশ্নে বলা থাকে যে টপিক সেন্টেন্স তুমি যেটা বাছাই করবা সেটা রিজনটা কি বা কেনটা এরকম, যদি তখন তুমি সেটা এক্সপ্লেন করতে পারো, সেটা যদি তোমার বলে দেয় তারা। তাছাড়া ও ধারে কাছে যাওয়ার দরকার নেই যে তুমি আরও বাড়াবা, ঠিক আছে? তো দেখো এখানে এই যে কোশ্চেনটা রাইট আ সামারি অফ শিডুয়েলটা এবং এটা একটা দেখো এখানে আমরা লিখেছি, ঠিক আছে? এই হলো আমাদের, দেখো কত ওয়ার্ডের ভিতরে হয়েছে এটা সামারিটা, এখানে হয়েছে 286 ওয়ার্ডের মধ্যে। হ্যাঁ, দেখো 200, আমি একটু যেহেতু অ্যানালাইসিসটা অ্যাড করেছি এই জন্য এখানে 280 বা 86 ওয়ার্ডের মধ্যে হয়েছে। তো আমরা এখানে কি লিখতে পারি দেখি, এখানে কি বলা হয়েছে, কিভাবে আলোচনা করা হয়েছে। দেখো বলছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থস দ্য শি ডুয়েলট অ্যামং দ্য আনট্রোডেন ওয়েজ ইজ আ শর্ট বাট ডিপলি মুভিং লিরিক বিলঙ্গিং টু হিজ ফেমাস সিরিজ অফ লুসি পোয়েমস। ইন দিস পোয়েম দ্য পয়েট, তাহলে আমি একটু পরিচয়টাকে করে নিলাম। তারপর ইন দিস পোয়েম দ্য পয়েট প্রেজেন্টস বোথ দ্য লাইফ অ্যান্ড ডেথ অফ লুসি। কি আলোচনা করেছে সেটা আমি কিন্তু সামারি বলছি, তাই না? আমি আর মানে জাস্ট প্যারাফ্রেজ আলোচনা করি, তাই আমি আমার মতো কিছু ইন্ট্রোডাকশন তৈরি করে নিলাম যে আ সিম্পল গার্ল হু লিভড ইন অবসকিউরিটি অ্যান্ড আইসোলেশন বাট বিকেম প্রোফাউন্ডলি ইম্পর্টেন্ট টু হিম। তাহলে দেখো আমার টপিক সেন্টেন্সের থিসিস স্টেটমেন্টে আমার মূল কথাটা কিন্তু এসে গেছে, এখানে আসছে কিনা বলো, যে আমার এই পয়েমে কি আলোচনা করা হয়েছে। তাহলে ইন দিস পোয়েম দ্য পয়েট প্রেজেন্টস বোথ দ্য লাইফ অ্যান্ড ডেথ অফ লুসি। প্রথমে তার লাইফ সম্পর্কে কথা বলা হয়েছে, তারপর ডেথ সম্পর্কে, এবং লুসিকে আ সিম্পল কান্ট্রি গার্ল হু লিভড ইন অবসকিউরিটি অ্যান্ড আইসোলেশন বাট বিকেম প্রোফাউন্ডলি ইম্পর্টেন্ট টু হিম। তাহলে সে একা একই নির্জনতায় বসবাস করলেও কবির কাছে অন্তত সে ছিল কি, প্রোফাউন্ডলি ইম্পর্টেন্ট। তো এরপর আমরা আলোচনা করছি যে কীভাবে বর্ণনা করা হয়েছে, যে লুসি ইজ ডেসক্রাইব অ্যাজ সামওয়ান হু ডুয়েল্ড বাই দ্য স্প্রিংস অফ ডাব ফার অ্যাওয়ে ফ্রম দ্য বিজি পাথ অফ সোসাইটি where she remained unnoticed by most people. She lived a quiet and lonely life almost invisible to them. এটা তো আমরা পড়েছি মনে নাকি, আমাদের সেকেন্ড ইয়ারই তো পয়েম, তাই না? এটা ওয়ার্ডসওয়ার্থের, আমি তো ওয়ার্ডসওয়ার্থের poem। সেকেন্ড ইয়ারের, হ্যাঁ তোমরা তো সেকেন্ড ইয়ারে এটা তো পড়েছোই। Yet in Wordsworth, দেখো yet in Wordsworth's eyes her humble existence possessed a rare charm, purity that the world failed to recognize. দেখো তাহলে আমরা কি এখানে কি ওই প্যারাফ্রেজ আলোচনা করছি নাকি নিজস্ব কমেন্ট আসতেছে কিছু বলো? এখানে কি নিজস্ব কিন্তু এখানে আসছে, তাই না? যদি এখানে ওয়ার্ডসওয়ার্থের নামটা উল্লেখ না থাকতো কবিতাতে, তাহলে আমরা এখানে দ্য পয়েট লিখতাম, ওয়ার্ডসওয়ার্থ লেখার দরকার নেই, তখন আমরা পয়েট লিখতাম। তবে টু ক্যাপচার লুসিস ইউনিকনেস, এবার তাকে যা তুলনা করা হয়েছে বিভিন্ন বিষয়ের সাথে সেটা আসবে।
Wordsworth employs two memorable comparison. Na? He likens her to a violet by mossy stone, a delicate flower hidden from common view, and to a solitary star shining in the night sky. Both images emphasize her beauty as well as her loneliness, suggesting that she was extraordinary but unseen by ordinary eyes. These symbols reflect the central paradox of Lucy's life. কি বিষয় সেটা? Her loveliness and significance existing in obscurity. সে লাভলিনেস হোক আর তার সিগনিফিকেন্স থাকুক সেটা আসলে কেউ জানে না। অন্যদিকে দ্য পোয়েম অলসো টাচেস অন দ্য ইনএভিটেবল থিম অফ মর্টালিটি। দেখো যে থিমের কথা কিন্তু এখানে আসছে যে আমাদের বিশেষ মেসেজ যদি থাকে এখানে আমরা যাই হই না কেন, আমি যত সুন্দর হই আর যাই হই না কেন, মৃত্যু আমাদের আসবেই। লুসিস লাইফ, দো সিম্পল অ্যান্ড আনসেলিব্রেটেড, ক্যারিড ডিপ মিনিং ফর ওয়ার্ডসওয়ার্থ। হার ডেথ ব্রট হিম প্রোফাউন্ড সরো, ফর শি হেল্ড আ পার্সোনাল সিগনিফিকেন্স দ্যাট দ্য আউটসাইড ওয়ার্ল্ড নেভার রিয়েলাইজড। থ্রু দিস গ্রিপ দ্য পোয়েট রিভিলস আ ইউনিভার্সাল ট্রুথ। Even the most humble and unnoticed life can hold immense value and inspire deep love. অতএব in conclusion, the poem is at once a tribute to Lucy's quiet and unrecognized existence and an elegy for her death. Wordsworth immortalizes her memory in verse, transforming her obscure life into a lasting symbol of beauty, love and human fragility. এই যে ব্যাপারটা এখানে আমি আমার মতো কমেন্ট দিয়ে কিন্তু আলোচনা করেছি, তাই না, বা আলোচনা করতে হচ্ছে এভাবে। তো এর নিজস্ব থাকতে হবে, তুমি যা লিখবা সেটা শুধু সবাই কী করো ওই প্রথম থেকে শেষ পর্যন্ত কবিতাটা বর্ণনা করতে থাকো। এরকম থাকলে, কারণ আলোচনা তো যে প্রশ্নই আসুক এই আলোচনায় তো আসবে ঘুরে ফিরে, নাকি মূল কবিতাটা ঘুরে ফিরেই তো আসবে। জি স্যার। কিন্তু যেন তোমার দেখে না মনে হয় যে তুমি সব ঘুরে ফিরে একই জিনিস লিখছো, একটু বর্ণনা থাকবে, একটু আলোচনা থাকবে। হ্যাঁ, সেটা আমি একটা দিব, একটা পয়েমের হয়তো বা দিয়েছি, ওটা এখানকার প্রথম পয়েমটার কোশ্চেন আনসার করে দিয়েছি, তোমরা দেখবা। তো এটা গেল হচ্ছে সামারির বিষয়। তাহলে সামারি আমরা কত ওয়ার্ডের মধ্যে লিখবো বলো তো, কত ওয়ার্ডের মধ্যে লিখবো বলো? 10 থেকে 200, 200 250 বা তার থেকে বেশি হলে 300-র কাছাকাছি নিচে আসতে পারে। সেটা কবিতার উপর ডিপেন্ড করে। কবিতার যদি একটু বড় হয় তাহলে তো ও পর্যন্ত যেতে পারে, এবং যদি আমি কিছু ক্রিটিক্যাল অ্যানালাইসিস অ্যাড করি তাহলে একটু বড় হতে পারে। এই এরপর বলা হচ্ছে থিম অর সেন্ট্রাল থিম, যেটা বা মেইন থিম যাই বলি না কেন, থিমটা কি? থিম কি সামারি? বলো, থিমটাই কি সামারি হবে? না স্যার, থিম হচ্ছে রিয়েল মেসেজ। মেসেজটা, তাই তো? হ্যাঁ, ওই মেসেজটা কিন্তু আমার সামারির ভিতর দিতে পারি আমি, কিন্তু যখন আমি থিমে আসবো তখন আমাকে আগে আমার মেসেজটা আগে লিখতে হবে, তারপরে মেসেজের উপর ভিত্তি করে বাকিটা। তবে দেখো, থিম হলো কবিতার মূল ভাব বা কেন্দ্রীয় বার্তা। কবিতায় কবি কি বলতে চান, কোন অনুভূতি বা ধারণা প্রকাশ করেছেন, সেটাই হলো এখানকার থিম। তাহলে এটি শুধু সামারি নয় কিন্তু, বা এটা প্যারাফ্রেজ নয়, বরং এখানে তো সামারি কিছু থাকবে, তার সাথে দার্শনিক বার্তা এবং কবির দৃষ্টিভঙ্গি, অ্যাটিটিউড সব কিছু মিলিয়ে ঝুলিয়ে আলোচনা করতে হবে। যেমন ওয়ার্ডসওয়ার্থের এটা যদি আমরা বলি থিম হলো কি, যেমন ওয়ার্ডসওয়ার্থের শি ডোয়েল্ট অ্যামং দ্য আনট্রোডেন ওয়েস, এর থিম হলো সাধারণ ও নিঃসঙ্গ জীবনের যে সৌন্দর্য সেটা তো আমরা পাইলাম। তারপরে হচ্ছে মৃত্যু অবসম্ভব মানে আসবে, এবং কবির ব্যক্তিগত বেদনা বা শ্রদ্ধাবোধ যেটা এখানে আছে। তাহলে এখানে যদি আমরা আলোচনা করতে চাই তাহলে এখানেও আমরা এরকম 250 থেকে 300 ওয়ার্ডের মধ্যে আমরা কিন্তু লিখতে পারি, ঠিক আছে তো? যেমন 2-3 লাইনের ভিতরে ওখানেও একটু লেখা হচ্ছে, যেমন 3 হয়ে গেছে কোনোভাবে হয়তো। জাতীয় বিশ্ববিদ্যালয়ে দেখো এখানে বলছে থিম যদি জিজ্ঞাসা করে তাহলে কাঠামো হবে কি, প্রথম ইন্ট্রোডাকশন লিখবা, এখানে কবির নাম, কবিতার নাম যদি প্রয়োজন থাকে, যেখানে লেখা হয়েছে হ্যাঁ সময়কাল, প্রয়োজন হলে আর কি, যদি প্রয়োজন হয়, কবির নাম যদি দেওয়া থাকে, কবিতার নাম যদি দেওয়া থাকে তাহলে আসবে, না হলে আমরা মূল কথাটুকু যেটুকু আমি থিমেটিক ব্যাপারটা সেটা আমি আমার ইন্ট্রোডাকশনের ভিতরে দিয়ে দিব, যে থিমটা। তারপর হচ্ছে থিমের এক্সপ্লেনেশন চলবে। হ্যাঁ, পরবর্তী 8-10 লাইনের ভিতরে আমি মূল ভাবটাকে বিভিন্ন যে উদাহরণগুলো ইউজ করা হয়েছে সেগুলোকে আমি এক্সপ্লেইন করব, বিশ্লেষণ করব, তাই তো? তারপর কনক্লুশনে গিয়ে আবার আমি মূল যে মেসেজটা সেটাকে আবার পুনরায় আমি দিয়ে দিব। তোমরা যারা রাইটিংয়ের ফ্রি হ্যান্ড রাইটিংয়ের ইয়েটা করেছো তারা তো নিজেরাই বুঝতে পারছো যে কীভাবে লিখতে হবে, তাই নাকি বলো? যে ঘুরে ফিরে দেখো এই রাইটিংয়ের এই ব্যাপার, এই জায়গাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা যদি থিমটা একটু দেখি, দেখো এখানে আমরা মোটামুটি কি বলতে চাচ্ছে, দেখো এখানে হচ্ছে কি, হি রিফ্লেক্টস অন থিমস অফ, হ্যাঁ দেখো থিমটা জানানো হয়েছে না, এখানে কি কি আছে, বিউটি, লাভ, ডেথ ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো কিন্তু এখানে আছে, ঠিক আছে তো? তাই বলছে দ্য পোয়েম প্রেজেন্টস দ্য লাইফ অ্যান্ড ডেথ অফ লুসি, আ সিম্পল রুরাল গার্ল। এইটা দেখো ইয়ার ডিপলি সিগনিফিকেন্ট টু দ্য পোয়েম, ওই কথাটাও কিন্তু সব জায়গায় আছে, কিন্তু আমাকে এই কথাটা নিয়ে আসতে হচ্ছে প্রথমেই, আমাকে দিতে হবে যে আমি আলোচনা করছি থিম নিয়ে। তো থিমের ব্যাপারটা এখানে কি কি এসেছে, তা লুসি পোর্ট্রেট এটা তো বললাম। তারপরে এখানে আলোচনা করে এই দেখো অ্যানাদার মেজর থিম, মানে এখানে কয়েকটা থিম, একটা সেন্ট্রাল থিম যেটা আছে আমাকে সেটা মেইনলি আলোচনা করতে হবে, কয়েকটা থিমেটিক আইডিয়া আমাকে দিতে হবে।
যেমন এখানে কি কি আলোচনা, সলিটিউডের কথা বলা হয়েছে, বিউটি, লাভ অ্যান্ড ডেথের কথা বলা হয়েছে। তাহলে এখানে সেন্ট্রাল থিমটা হচ্ছে কি, যে কন্ট্রাস্ট বিটুইন লুসিস ইনসিগনিফিকেন্স টু দ্য আউটসাইড ওয়ার্ল্ড অ্যান্ড হার প্রোফাউন্ড ইম্পর্টেন্স টু দ্য পয়েন্ট। এইখানে হচ্ছে মেইন থিমটা, যে হয়তো মানে পার্থক্য একটা, যেটা হচ্ছে লুসি আসলে সিগনিফিকেন্স নাকি ইনসিগনিফিকেন্স, সে একজন মানুষ হিসাবে কেমন, সে হয়তো আউটসাইড ওয়ার্ল্ডের কাছে পরিচিত না, তাই তো, সে হয়তো সিগনিফিকেন্স পায়নি, কিন্তু কবির কাছে পেয়েছে। কারণ কি, এটা হচ্ছে ইন্টারাকশনের উপর ডিপেন্ড করেছে। অতএব পুরো আলোচনার বিষয়টা কিন্তু এই জায়গাতে ডিপেন্ড করছে। আমরা তো তার সৌন্দর্য নিয়ে আলোচনা করছি, তার মৃত্যু নিয়ে আলোচনা করছি, কিন্তু মূল যে কথাটা সেটা হলো যে কবি তাকে কি হিসাবে তুলে ধরতে চাচ্ছেন, যে সিম্পল একটা গার্লকে তিনি কি সিগনিফিক্যান্ট ওয়েতে তুলে ধরতে চাচ্ছেন। কারণ তিনি নেচারের প্রত্যেকটা ছোটোখাটো বিষয়কে তিনি কিন্তু একটা কি বলবো হাই একটা মানে কি বলবো প্লেস দান করেছেন। তো এখানে সেটা বলেছে, দেখো, আলটিমেটলি দ্য সেন্ট্রাল থিম অফ দ্য পোয়েম লাইস ইন দ্য কন্ট্রাস্ট between Lucy's insignificance to the outside world and her profound importance by significance to the poet. By immortalizing her in verse, Wordsworth transform her humble, unnoticed existence into a lasting symbol of love, beauty, and the transience of life. অতএব the poem thus becomes not only a tribute to Lucy but a universal meditation on the value of even the simplest human life. এটা হচ্ছে যে তিনি ভ্যালু দিয়েছেন, তাই না, যে প্রকৃতির প্রত্যেকটা এলিমেন্ট ভ্যালুয়েবল। ঠিক অনেকটা আমরা এসটি কোল্ডিজের একটা ওই যে রাইম অফ দ্য অ্যানশিয়েন্ট ম্যানের কি পেয়েছিলাম বলো তো, ওদের একটা কথা ছিল, বলো স্যার, হু লাভ টু প্রে বেস্ট। হ্যাঁ, বলছে কে প্রে বেস্ট, বলো প্রে করতে পারে কে বেশি ভালো, স্যার যে প্রকৃতিকে নিঃসঙ্গতার সঙ্গে লাভ করতে ছোট বড়, তাই তো, স্মল গ্রেট সবাইকে সমানভাবে ভালোবাসে, ওটা কিন্তু ওখানে বলা ছিল, তাই না? ঠিক এখানে সেই জায়গাটাই কিন্তু দেখানো হয়েছে। আচ্ছা, তাহলে থিমের ব্যাপারটা নিশ্চয়ই বুঝতে পারছো যে কতটুকু লিখবা এবং কি লিখতে হবে। থিম মানে হচ্ছে মূল কথাটুকু, যেটা কবি বলতে চেয়েছেন, ঠিক আছে তো, যেটা নিয়েই তিনি ফোকাস করতে চেয়েছেন সেই জায়গাটা। এরপর হচ্ছে দেখো, আলোচনা করতে করতে কিছু কিছু দেখা যাচ্ছে বেশি বড় হয়ে যেতে পারে, তোমরা এখন সেটা একটু দেখে নিবা, এটা লেন্থটা হয়তো ২-২০ ওয়ার্ড এদিক ওদিক হবে, এছাড়া কিছু না। তারপর হচ্ছে টোন কি জিনিস, বলো টোনটা কি, টোন কি বলো তো? পোয়েটের মুডের উপর ডিপেন্ড করে আছে তার কি লেখে, কবি কেমন ফিল করছেন, তাই তো, তার ফিলিংটা কি, এটা লেখার সময় তিনি কেমন ফিল করেছেন, কেমন বোধ করেছেন, কেমন দৃষ্টিভঙ্গি তার ছিল, ঠিক আছে তো। আমরা বলি না যে তোর কথার টোন কিন্তু ভালো লাগছে না আমার, হ্যাঁ, এটা বলতে আমরা কি কি বুঝি, যে হয়তো সে এমনভাবে কথা বলছে যে একটা রাগি রাগি টোন আছে না, অথবা কারো অ্যাফেকশনের টোন আছে, কারোটা হচ্ছে অহংকারী টোন আছে, হ্যাঁ, এরকম প্রাউড, মানে কথাই তোমাকে উপস্থাপন করবে যে তুমি আসলে কবি, মানে যে বলতেছে সে কেমন ফিল করছে। তাহলে টোন এবং মুডের মধ্যে পার্থক্য কি বলতো? টোন এবং মুড কিন্তু একই জিনিস প্রায়, একটা হচ্ছে কবির দিক থেকে আর একটা হচ্ছে কি রিডারের দিক থেকে, আমাদের দিক থেকে। হ্যাঁ, তাই বলছে কবির দিক থেকে তিনি কেমন ফিল করছেন, তার অনুভূতিটা কেমন, ঠিক আছে তো, সেটা হচ্ছে টোন। তারপর দেখো, টোন হলো কবির দৃষ্টিভঙ্গি বা অ্যাটিটিউড, যেভাবে তিনি তার অনুভূতি বা বার্তা প্রকাশ করছেন। তাহলে এই যে লুসি সম্পর্কে কথা বলতে গিয়ে তিনি কেমন বোধ করছেন, বলো একটা কেমন, প্রথমত একটু স্যাড এন্ড স্যাড আছে, মেলানকলিক আছে, তারপরে তার ভিতরে একটা ভালোবাসা বোধ আছে, তাই না, একটা ভালোবাসা বোধ আছে না, হ্যাঁ, মানে তার প্রতি তিনি একটা মানে ভালোবাসা দেখাচ্ছেন, একটা অ্যাট্রাকশন দেখাচ্ছেন, একটা গুরুত্ব দেখাচ্ছেন। এখানে এখানে কি এটার জন্য তিনি কি হাসছেন, বলো, নাকি কাঁদছেন? এখানে হাসিও তেমন কিছু নাই, কাদারও তেমন কিছু নাই, তাই না, বরং এখানে তিনি একটা বিষয়কে খুবই গুরুগম্ভীরভাবে সুন্দরভাবে উপস্থাপন করতে চেয়েছেন রিডারের কাছে, তাকে তুলে ধরতে চেয়েছেন। হ্যাঁ, তাই বলতে দেখো, টোন বলতে আমরা যেটা বুঝি যে এটা হচ্ছে কবির ভাষা, শব্দচয়ন এবং প্রকাশভঙ্গি থেকে বোঝা যায় যে তিনি কি বলতে চাচ্ছেন। প্রধানত দেখো, সরাসরি কবির কণ্ঠস্বরের মতো কবি হয় আনন্দিত হবেন, না দুঃখিত হবেন, না রাগান্বিত হবেন, নাকি শ্রদ্ধাশীল হবেন, নাকি ব্যঙ্গাত্মক হবেন, এটা যেমন হচ্ছে ওই যে ডেথ বি নট প্রাউড, আমরা কবিতাটা পড়েছিলাম, বলতো ডেথ বি নট প্রাউড, জি স্যার, হ্যাঁ, ওখানে কবির বলতো টোনটা কেমন, আনন্দিত হয়েছে, স্যাটিরিক্যাল, হ্যাঁ, দুঃখিত হয়েছেন, রাগান্বিত হয়েছেন, শ্রদ্ধাশীল হয়েছেন, নাকি ব্যঙ্গাত্মক হয়েছেন, কোনটা এখানে কোনটা হবে, এই ব্যঙ্গাত্মক বা স্যাটিরিক্যাল, তাই না, তিনি স্যাটায়ার করছেন এই জায়গাটা। তাই টোন সরাসরি কবির কণ্ঠস্বরের মতো, তাই তো, কণ্ঠস্বরটা যেমন হবে, ওই যে কথা বলার ভঙ্গিটা যেমন হবে ইত্যাদি, মানে কোন ভঙ্গিতে কথা বলছেন তার টোন দ্বারা প্রকাশিত হয়। তাহলে এখানে যেমন এইখানে যদি আমরা দেখি, এখানে কি আছে, মর্নফুল ইয়েট রেসপেক্টফুল, তাই তো, এখানে একটা স্যাডনেস আছে কিন্তু
রেসপেক্ট বোধটা আছে, তারপর টেন্ডার অ্যাফেকশন, একটা ভালোবাসা আছে না, সাবডিউড অ্যান্ড জেন্টাল, এখানে হাসি খুশি আনন্দ উচ্ছৃঙ্খলতা এরকম ভাব নেই, একটা সংযত বোধ আছে, শান্ত একটা ভাব আছে না। এবং এটাতে তিনি কি করছেন, সেলিব্রেট করছেন, সেলিব্রেটরি অফ লুসিস হাম্বল লাইফ। অতএব যদি আমরা এরকম আরও কিছু উদাহরণ দেখি, থাকি উদাহরণ সহ কিছু কমন পয়েমের টোন, যেমন স্ট্রিট ডুয়েলটা এবং দ্য আনটোনিয়ান ওয়েজ তো বললাম, মেলানকোলিক অ্যান্ড মর্নফুল। এছাড়াও রয়েছে একই ইয়াতে কিন্তু অনেকগুলো টোন থাকতে পারে, তাই না? টোন কি চেঞ্জ হতে পারে না বলো তো, স্টেঞ্জা ভিত্তিক, স্টেঞ্জ অনুসারে কিন্তু টোন চেঞ্জ হতে পারে, যে প্রথম স্টেঞ্জার যাচ্ছে, দ্বিতীয় স্টেঞ্জার একটা রকম আসছে, তারপর স্টেঞ্জার একটা রকম আসছে, এরকম টোন চেঞ্জ হতেই পারে। তাহলে বলছে এই কবিতা আমরা পাচ্ছি মেলানকলিক বা মর্নফুল একটা টোন পাচ্ছি, কারণ এখানে লুসিয়ের মৃত্যু নিয়ে কবির শোক এবং বিষণ্ণতা প্রকাশ পেয়েছে। আই ওয়ান্ডার লনলি অ্যাজ এ ক্লাউড, এখানে কি হয়েছে দেখো, জয়ফুল এবং অপটিমিস্টিক, কারণ এখানে প্রকৃতিক সৌন্দর্য কবি আনন্দ, শান্তি বা প্রাণবন্ত অনুভব করেছেন। অন ইজ ব্লাইন্ডনেসে কেমন হয়েছে, এটা কি সিরিয়াস, রিফ্লেক্টিভ এবং রিলিজিয়াস একটা ব্যাপার রয়েছে না, তিনি রিফ্লেক্ট করছেন। রিফ্লেক্টিভ মানে কি, চিন্তাশীল হওয়া না, তিনি নিজের মধ্যে বিষয়টি নিয়ে ভাবছেন, হ্যাঁ, যে কি হবে কি তারপর তিনি ভেবেই তার অবস্থানটা তিনি আবার পরিবর্তন করেছেন, কারণ এখানে একটা রিলিজিয়াস ব্যাপার আছে। তারপর যে কবি নিজের অন্ধত্ব নিয়ে প্রশ্ন তুলেও দেখো শেষমেশ ঈশ্বরের প্রতি ভক্তি ও আত্মসমর্পণের ভাব, তার মানে এখানে রিলিজিয়াস একটা টোন আছে। তারপর অন ফার্স্ট লুকিং ইনটু চ্যাপম্যান সোমার, জন কিটসের, আমরা পড়েছি কিনা বলো, এটা কি খুব এক্সাইটেড বোধ করেছেন তিনি, এটা নিয়ে কি তিনি এক্সাইটেড হয়েছেন, হ্যাঁ, অ্যান্ড ওয়ান্ডারস্ট্রাক বোধ করেছেন, কারণ কি কবি নতুন জগৎ আবিষ্কারের মতো অভিজ্ঞতা লাভ করেন, যা আনন্দ এবং বিস্ময়পূর্ণ, তার মানে তিনি এক্সাইটেড, হ্যাঁ, আনন্দ ফিল করছেন। তারপর হচ্ছে শেলি, যেটা আমরা পার্সিবিশি শেলি, এটা কি একটা ব্যঙ্গাত্মক ব্যাপার রয়েছে না, ফিলোসফিক্যাল অ্যান্ড ব্যঙ্গাত্মক আমরা বলতে পারি, কারণ কি তিনি ব্যঙ্গ করেছেন, ওই রাজার অহংকার নিয়ে ব্যঙ্গ করেছেন, হ্যাঁ। তারপর হচ্ছে কবি মানব শক্তি এবং ক্ষমতার ক্ষণস্থায়িত্ব তুলে ধরেছেন, এবং কারণ কি এখানে ফিলোসফিক্যাল আইডিয়া দিয়েছেন সাথে সাথে, এবং রাজাদের অহংকারের যে ব্যঙ্গাত্মক চিত্র এঁকেছেন তিনি এখানে। বিকজ আই কুড নট স্টপ ফর ডেথ, এখানে তো আমরা জানি যে স্পিরিচুয়াল একটা ব্যাপার তিনি কাজ করেছেন, যেখানে মিস্টিক একটা ভাব রয়েছে, যেখানে মিস্টিক সিজম আছে মানেই হচ্ছে কামনেস আছে, তাই তো? এরকম বলছে এই কবিতায় কবি মৃত্যুকে ভয়ঙ্কর বা আতঙ্কজনক শক্তি হিসেবে না দেখে বরং একে কাইন্ডলি ক্যারিয়েজ ড্রাইভার হিসেবে দেখিয়েছেন, হ্যাঁ, যিনি কবিকে জীবনের শেষ যাত্রায় শান্তভাবে সঙ্গ দিচ্ছেন, তার মানে এটা স্পিরিচুয়াল একটা বোধ কিন্তু এখানে আছে। তারপর হচ্ছে হোয়ার দ্য মাইন্ড ইজ উইদাউট ফিয়ার, এখানে কি আছে, প্যাট্রিয়টিক বা আইডিয়ালিস্টিক বা একটা হোপফুল একটা ব্যাপার কিন্তু আছে, চেঞ্জ বাই চেঞ্জ হচ্ছে। কবি এমন একটি মুক্ত আদর্শ স্বপ্ন দেখেছেন যেখানে মানুষ ভয়মুক্ত এবং জ্ঞানের আলোতে উদ্ভাসিত হবেন। তারপর হচ্ছে দ্য গুড মরত জন ডানের কি আছে, রোমান্টিক বা এখানে রিফ্লেক্টিভ, একটা চিন্তাশীল জগৎ, এখানে প্রেমকে মহাজাগতিক শক্তি হিসাবে দেখেছেন, দুই প্রেমিককে পূর্ণতা দেয় এরকম একটা বিষয়কে তিনি দেখেছেন, অতএব এখানে একটা রোমান্টিক ভাব আছে না, সাথে সাথে একটা রিফ্লেক্টিভ মুড আছে। তারপর হচ্ছে অ্যাডোনাইসে কি পাবো, আমরা তো পড়লাম রিসেন্টলি, বলো কি পাবো এটা বলো, স্যাড এন্ড মেলানকোলিক, হ্যাঁ এলিজিয়াক, তাই তো, মর্নফুল, Sad এবং আমরা দেখবো, হ্যাঁ। তাহলে কারণ কি এখানে জন কিটসের মৃত্যু শোক এবং সেই শোকের মধ্যেও বিশ্বাস ও আশা কবি এখানে প্রকাশ করেছেন। তো এইভাবে দেখো আমরা একটু দেওয়া পরিচিত কিছু কবিতার মধ্য দিয়ে দেখিয়েছি যে টোনগুলো কেমনভাবে হয়, তাহলে মোটামুটি এই কবিতাগুলোর থেকেই যে আসলে তোমরা সহজে টোনটা ধরতে পারবে। এইবার টোনটা কেন এটা হয়েছে সেটাকে তোমাকে শুধু এটুকু বললেই হবে যে দ্য টোন অফ হিজ অন হিজ ব্লাইন্ডনেস ইজ রিলিজিয়াস, এটুকু বলে শেষ করলে হবে না স্যার, করতে হবে। এখন তুমি যে টোনটা দিচ্ছ সেই টোনটাকে তোমাকে রিপ্রেজেন্ট করতে হবে, যে আসলে তুমি বুঝতে পেরেছো এই টোনটা এরকম, তাহলে তোমাকে এখন সেটা কথা দিয়ে বোঝাতে হবে, না তোমার আলোচনা দিয়ে বোঝাতে হবে। তো এখানে আমরা কত ওয়ার্ডের ভিতর লিখবো, ওই একই, আমি এখানে একটা স্ট্যান্ডার্ড আমি যেটা দেখলাম যে মোটামুটি 250 থেকে 300 ওয়ার্ডের মধ্যে লিখলে একটা স্ট্যান্ডার্ড ব্যাপারটা চলে আসে, যে এইটুকুর ভিতরে আমরা সীমাবদ্ধ থাকার চেষ্টা করব। এর থেকে বেশি 300 বেশি আমরা যেন না যাই, মোটামুটি 200 থেকে 300 এটার ভিতরে ওঠানামা করে। তবে এখানে যে 100 ওয়ার্ডের কম বেশি হচ্ছে, তো এই জন্য তোমরা হয় দেখাচ্ছে যে 250 থেকে 300-র ভিতরে 260, 270, 80 ইত্যাদি ইত্যাদি, এইটুকুর মধ্যে যে লেন্থটা হয় এইটুকুর মধ্যে তোমরা লেখার চেষ্টা করবা। ওই যে বললাম, তারপরে প্রশ্ন অনুসারে একটু কম বেশি এদিক ওদিক হতে পারে, যে প্রশ্ন বা তোমার যে পয়েম তার উপর ভিত্তি করে। আনসার কাঠামো একই রকম হবে, ইন্ট্রোডাকশন, তারপর হচ্ছে টোনের ব্যাপারটা আমরা একটু সংক্ষেপে বলবো যে এই কবিতার এই টোনটা এখানে দেখানো হয়েছে, তারপর ওই টোনটাকে আমরা অ্যানালাইসিস করব, তারপর হচ্ছে কি কনক্লুশন আমরা দিয়ে দিব। তারপর যখন দেখো টোনটাকে যদি আমরা একটু দেখি, অনেকে আবার টোন কত প্রকার কী কী ইত্যাদি ইত্যাদি দেখিয়ে অ্যাড করে, ওগুলো আমাদের অ্যাড করার কোনো দরকার নেই, তোমার স্ট্রেট ফরওয়ার্ড কোশ্চেন আনসার হবে। বেশি বড় করার জন্য টোন কাকে বলে, কত প্রকার কী কী, এগুলো বর্ণনা করার কোনো দরকার নেই, ঠিক আছে? তো ওগুলো বাড়তি সময় নষ্ট, ওগুলোতে যাওয়া যাবে না। দেখো এখানে যদি আমরা দেখি শ্রী ডুয়েলট এবং দ্য আনটোনিয়ান ওয়েজ, ওই একটা দিয়ে দেখিয়েছি আমি, যেটা আমাদের পড়া কবিতা। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ পোয়েম, সেটা গেল ইজ ওয়ান অফ এটা ইট রিপ্রেজেন্টস পয়েন্ট ফিলিং অ্যাবাউট আ সিম্পল গার্ল হু লিভড এটা। অতএব এটা দেখানোর পর এটা আমি আগে কবিতার পরিচয়টা দিয়ে নিলাম। তারপর হচ্ছে কি দ্য টোন অফ দ্য পোয়েম রিফ্লেক্টস ওয়ার্ডসওয়ার্থ ডিপ অ্যাফেকশন
দেখো রেসপেক্ট অ্যান্ড গ্রিফ ফর লুসি, এখানে তিনটা ব্যাপার আছে, অ্যাফেকশন, রেসপেক্ট অ্যান্ড হচ্ছে গ্রিফ। প্রথমে হচ্ছে কি দেখো ফার্স্ট অন ইউ নোটিস ইন দ্য পয়েম ইজ টেন্ডারনেস, মানে একটা কোমলতা আছে, তার অ্যাফেকশন আছে, অ্যাফেকশন টেন্ডার যেটা বলা হচ্ছে এটা। ওয়ার্ডসওয়ার্থ স্পিক্স অ্যাবাউট লুসি উইথ জেন্টাল অ্যাফেকশন, অ্যাজ ইফ হি ওয়াজ ভেরি ডিয়ার টু হিম। His comparison of Lucy to hidden violet and solitary star reflect his admiration for স্যার simple but unique beauty. হ্যাঁ বলো। স্যার যেমন এই কবিতাটা তো কবির নাম এবং কবিতাটার নাম জানি, হুম তো ওইভাবে দিয়ে শুরু করছি। যদি না জানি তাহলে কি স্যার এই যে দ্য টোন অফ দ্য পয়েম এইভাবে দিয়ে শুরু করব? আমি কি বলেছিলাম বলো তো এর আগে, কিছুক্ষণ আগে আমি এই কথাটা বলেছি, যদি জানা না থাকে তাহলে কি করবা, কি বলেছি বলো? পয়েম স্যার ওই যে আর কবির নাম আর কবিতার নামটা বাদ দিয়ে লিখতে। হ্যাঁ তখন পয়েম আর পয়েম আগেই বললাম, আগেই বলেছি এই বিষয়টা, হ্যাঁ হ্যাঁ আমি স্যার। জানি এই প্রশ্নটা আবার আসবে ঘুরে ফিরে, আমি কিন্তু আগে বলে নিয়েছি যে এটা ঘটতে পারে এরকম। তো যেহেতু ওই যে বললাম, আমি কিন্তু তোমাকে প্রথমেই দেখলাম যে দেখি তো কবির নাম দেওয়া আছে কিনা বা কবিতার নাম দিয়েছে কিনা প্রশ্নে, ওখানে কি ছিল, রবার্ট ফ্রস্টের নাম দেওয়া আছে, অথবা কবির নাম দেওয়া আছে, তাই না? তাহলে তুমি উল্লেখ করতে পারবা। যদি কবিতার নামও দিয়ে দেয় তাহলে কবিতার নামও দিবা, আর যদি কবির নাম কবিতার নাম কোনোটাই না দেয় তুমি পাবা বলো? হুম। এখানে তো আমি না এই স্যার। কথাটা বলেছি, দেখো এখানে তো আমি আবার প্রয়োজন হলে এখানে কথা উল্লেখ আছে না, এই কথাটা আমি কয়েকবার বললাম, খেয়াল করনি নাকি বলো কোথায়? হুম। স্যার সত্যি কথা বলতে স্যার আমার নেট অনেক ডিস্টার্ব এই দেয়, আমি যে এখানে দেখা কি বললাম করি যে ক্লাস এটাই ইন্ট্রোডাকশনে অনেক। কবির নাম, কবিতার নাম, সময়কাল ইত্যাদি প্রয়োজন হলে যদি থাকে, যদি ওখানে দেওয়া থাকে তাহলে আমি দিব কবিতার নাম, কবির নাম, এই যেখানে যেটা দিচ্ছি, হ্যাঁ। এমনকি সময়কালও যদি, এটা দরকার হয় না খুব একটা, তবে অনেক সময় দেখা যাচ্ছে সময়কালের সাথে কবিতার সেন্সটা ডিপেন্ড করে, যেমন ওয়ার্ল্ড ওয়ার দ্য ফার্স্ট বা ওয়ার্ল্ড ওয়ার দ্য সেকেন্ড বা ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, এই বিষয়গুলোর সময় আসলে তখন তুমি যদি ধরতে পারো তখন ওইগুলো মাঝে মাঝে ইনক্লুড করা যেতে পারে। হ্যাঁ সেটা আরও ডিপ নলেজ দরকার আসলে, অত দূর যদি না পারো তো দেওয়ার দরকার নাই, সেটা নির্ভর করছে তোমার নলেজ এর উপরে যে তুমি কি বলতে পারছো এইটা, তাই না? তাহলে এখানে কি দেখো টেন্ডারনেস, টেন্ডারনেস, তারপর হচ্ছে কি দ্য সেকেন্ড টোন ইজ মেলানকলিক। হ্যাঁ তাহলে এখানে কিন্তু শুধু একটা, শুধু স্যাড বা মেলানকলিক দিলেই কিন্তু হয়ে যাচ্ছে না, কারণ একটা কবিতার ভিতরে অনেকগুলো বিষয় কিন্তু এখানে থাকছে, সেগুলো তোমাকে কিন্তু রিপ্রেজেন্ট করতে হবে। আমরা যদি সবসময় বলি এটা একটা মেলানকলিক বা স্যাড, তাহলে পুরো কবিতার কি মেলানকলিক স্যাড আছে বলো তো? মেলানকলিক বা স্যাড কি পুরো কবিতাতে আছে? হুম, না স্যার। পুরো স্ট্যান্ডাতে আছে? যদি এখন ভাবি যে আমি এটা বললাম সে ডুয়েলড অ্যামং দ্য আনটোটেন ওয়েস, এই কবিতাটা যদি আমি এখন নিয়ে আসি এখান থেকে, এই কবিতার লাস্টের যে লাইনটা ছিল হোয়াটসঅ্যাপ, তো ওইখানে হচ্ছে সাই অ্যান্ড নিজের একটা হোপফুল স্টেটমেন্ট দিয়েছিল যে হ্যাঁ কারো দেখো যদি কোনো এই জায়গায় একটু খেয়াল করো, এই জায়গাতে যদি আমরা দেখি মুখে শুধু আমরা যদি এইটুকু লাইন পড়ি তাহলে কি বোঝানো হচ্ছে আসলে, তাকে কি হিসাবে তুলে ধরা হচ্ছে? আ ভায়োলেট বাই আ মসি স্টোন হাফ হিডেন ফ্রম দ্য আই, তাহলে তাকে ভায়োলেটের সাথে তুলনা করা হচ্ছে। ভায়োলেটের সাথে তুলনা করা মানে কি? তাকে কি করা এই জায়গায়? হাইলাইট করা না, সৌন্দর্য হিসাবে দেখানো, যে মানুষ জানে না কিন্তু আসলেই সে সুন্দর। ফেয়ার অ্যাজ আ স্টার হোয়েন অনলি ওয়ান ইজ শাইনিং ইন দ্য স্কাই, এখানে কোনো দুঃখের ব্যাপার আছে বলো? এই স্টেঞ্জাতে না স্যার। কোনো দুঃখের ব্যাপার নেই, যে শুধু না মিলানকলিক স্যার, দিলেই জয়ের হচ্ছে না। হ্যাঁ অতএব এখানে কি আছে, তার প্রতি একটা সেলিব্রেটরি টোন আছে, মানে আমরা যদি বলি তাকে রিপ্রেজেন্ট করা হচ্ছে, সেলিব্রেট করা হচ্ছে, তার প্রশংসা করা হচ্ছে, প্রেইজর দিয়ে একটা ব্যাপার দেখানো হয়েছে। তারপরে সিজ টু বি যখন আসছে এই জায়গায়, তখন হয়ে যাচ্ছে একটা মেলানকলিক বা মর্নফুল আছে ব্যাপারটা, মর্নফুল। হ্যাঁ, শি লিভড আননন অ্যান্ড ফিউ কুড নো হোয়েন লুসি সিজ টু বি, মানে যখন সে শেষ হয়ে গেল বা যখন সে মারা গেল। হ্যাঁ, এই জায়গাতে যখন দেখানো হচ্ছে। হ্যাঁ, তারপর হচ্ছে এইখানে আমরা দেখতেছি দেখো নান টু প্রেইজ, কেউ তাকে প্রেইজ করার কিছু নেই, এখানে একটা স্যাড বোধ আছে। হ্যাঁ, এইখানে দেখতেছি, তার মানে কি এক একটা জায়গাতে এক একটা ফিলিং কিন্তু আমাকে এখানে রিপ্রেজেন্ট করতে হচ্ছে। তারপর দ্য সেকেন্ড ইজ মেলানকলিক, কারণ কি ডেথ রিক্রিয়েটস আ সেন্স অফ সরো অ্যান্ড লস। দ্য পয়েটস গ্রিফ ইজ নট এক্সপ্রেস থ্রু লাউড ল্যামেন্টেশন বাট থ্রু সাবডিউড অ্যান্ড রেস্টেন্ট কোয়াইট ওয়ার্ডস। হ্যাঁ, তোমরা এখানে একটা কোটেশন মার্ক দিয়ে দিতে পারো, একটা কোটেশন লাইন দিয়ে দিতে পারো। তারপর হচ্ছে অ্যাট দ্য সেম টাইম দ্য টোন ইজ অলসো রেসপেক্টফুল অ্যান্ড ডিগনিফাইড, ওই যেটা তুলনা করা হয়েছে এটা আগে পিছিয়ে হতে পারে। Wordsworth does not merely complain about Lucy's death, instead he immortalizes her memory by representing him as a symbol of hidden beauty and recognized worth. This celebratory note suggests, এখানে একটু উল্টাপাল্টা হয়ে গেছে আমার, এইটা তোমার উপরে দিবা, ঠিক আছে তো? এটা একটু উপরে দিবা, এটা একটু নিচে, আচ্ছা ওটা আমি ঠিক করে দিব নি। অতএব এখানে বলছে কি দ্য টোন অফ এটা ইজ ব্লেন্ড অফ টেন্ডারনেস, মেলানকলি অ্যান্ড রেভারেন্স, কয়েকটা বিষয় মিলে। থ্রু দিস ব্যালেন্স টোন ওয়ার্ডসওয়ার্থ শোজ হিজ কোয়াইট গ্রিপ, হিজ ডিপ অ্যাডমারেশন অ্যান্ড হিজ রেসপেক্ট ফর লুসি। দ্য পয়েম জেন্টাল ভয়েস মেক্স ইট আ বোথ পার্সোনাল এলিজি, যেটা তোমার একটা কনক্লুশন যেটা লেখা লাগে সেটা
একটু লিখে দিলাম, তাহলে একটা কমপ্লিট একটা উত্তর এসে গেল। তাহলে এইভাবে করে তোমাকে আলোচনা করতে হবে। শুধু দেখো এখানে কি শুধু কবিতাটা বর্ণনা হয়েছে বলো, এখানে কি শুধু আমরা কবিতাটা বর্ণনা করেছি পাই টু পাই বলো, ফার্স্ট টু লাস্ট রূপে, কিন্তু তোমাদের অধিকাংশ উত্তরে এই কবিতা বর্ণনা পাওয়া যাবে, এটা হচ্ছে সমস্যা। হ্যাঁ, আচ্ছা এবার হচ্ছে কি মুড। তাহলে মুডটা কার দিক থেকে হবে বলো তো? দেখো মুড রিডার। হলো কবিতা পড়ার পর পাঠকের মনে যে আবেগ অনুভূতি সৃষ্টি হয়, সেটা হচ্ছে এবার মুড। এবং এটি হচ্ছে কবিতার পরিবেশ বা আবহ, মানে একটা কবিতা পড়ার পর কেমন পরিবেশটা বোধ হচ্ছে তোমার, কেমন লাগতেছে, সেটা হচ্ছে মুড। কবিতার শব্দচয়ন এটা ওই টোনের মতোই। কবি কী করবে, তার শব্দচয়ন দিয়ে তিনি যেমন টোনটা রিপ্রেজেন্ট করবেন, একইভাবে ওই শব্দচয়নই আবার রিডারের কাছে এসে তার মুডটাকে পরিবর্তন করবেন, বা হচ্ছে যেটা যেমনটা করার বলছে কবিতার শব্দচয়ন, চিত্রকল্প, ছন্দ, প্রতীক দিয়ে একটি নির্দিষ্ট আবেগময় পরিবেশ তৈরি করেন, সেটাই হচ্ছে মুড। আজ তাহলে এখন আমরা যদি এটাকে দেখি মুডটা কেমন, আমার মুডটা কেমন হয়ে যাচ্ছে, মিলানকলি, টেন্ডারনেস, মানে কবি যা ফিল করবেন আমাদের তো তাই ফিলিংই হবে নাকি? কবি রাগ ফিল করলে কি আমাদের আনন্দ ফিল হবে বলো তো? না স্যার। হ্যাঁ, এখন এই প্রশ্নটা দুই দিক থেকে আসতে পারে, হয় আসতে পারে মুডটা কি, হোয়াট ইজ দ্য মুড, অথবা হোয়াট ইজ দ্য টোন, অথবা একসাথে আসতে পারে হোয়াট ইজ দ্য মুড অ্যান্ড টোন অফ দ্য পয়েম। যখন মুড অ্যান্ড টোন আসবে তখন একটা কোশ্চেনের ভিতরে আমরা দুটা বদি আলোচনা করব, যে কবির দিক থেকে এরকম, রিডারের দিক থেকে এরকম, দিয়ে দুটাকে একটু দেখাতে হবে যে আমরা যখন পড়ছি অ্যাজ দ্য রিডার, হোয়েন আই বা উই রিড দিস পয়েম, সো উই ফিল দ্য সেম, তাই তো, অ্যাজ দ্য পয়েট ফিলিং। হ্যাঁ, পয়েট যেভাবে ফিল করতেছেন সেভাবেও আমরাও কিন্তু ফিল করছি। অতএব এখানে আনন্দ আসবে, তাহলে যেমন হচ্ছে কি কী ধরনের মুড থাকতে পারে, বিভিন্ন ধরনের মুড আছে, যেমন জয়ফুল অ্যান্ড চিয়ারফুল মুড, যেটা আই ওয়ান্ডার লনলি অ্যাজ এ ক্লাউডে পেয়েছি। পাঠক পড়েও এমন একটা উচ্ছ্বাস বোধ করছে, কবি যেমন আনন্দ বোধ করছেন, আমরাও তো আনন্দ বোধ করবো নাকি? তারপর হচ্ছে মেলানকলিক এবং স্যাড বোধ করবো, এই যে শি ডুয়েলট এবং দ্য আনট্রোডেন ওয়েজ, এখানে আমরা মেলানকলিক বা স্যাড বোধ করবো, বা আরও যদি কিছু থাকে যে বোধগুলো আছে, রেসপেক্ট বোধ করা, তার প্রতি একটা যে মানে কি বলবো অ্যাফেকশন বোধ করা, ছোট বাচ্চা হিসাবে, বা একটা বিউটিফুল বাট আননন মেড হিসাবে তার প্রতি আমাদেরও একটা অ্যাফেকশন কাজ করবে, ওই মুডটা আমাদেরও হবে, স্টেঞ্জা বাই স্টেঞ্জা। রিফ্লেক্টিভ অ্যান্ড থটফুল মুড, যেমন হচ্ছে শেলির ওজিমান্ডিয়াস, এটা পড়লে আমরা একটু ভাববো, এটা পড়ে কি আমরা খুশি হব বলো? নাকি আমাদের ভিতরে ওই চিন্তা আসবে, তাই তো, ক্ষমতা আসলে ক্ষণস্থায়ী, তাই না? অথবা আমাদের মধ্যে সে একটা বোধ কাজ করবে। এবার হচ্ছে কাম অ্যান্ড পিসফুল মুড, কেমন, বিকজ আই কুড নট স্টপ ফর ডেথ, মৃত্যুর প্রতি যে ভয়ানক একটা ব্যাপার দেখানো হয়েছে, এখানে কিন্তু সেই বোধটা আমাদের কাজ করবে না, কারণ এখানে কবি মৃত্যুকে একটা খুবই ফ্রেন্ডলি একটা পরিবেশ দান করেছে, বা ফ্রেন্ডলি একটা মানে কি বলবো এন্টিটি হিসাবে দেখিয়েছে, যে আমাদেরকে সুন্দর করে আদর করে সুন্দর একটা আরামদায়ক পরিবেশে করে সে আমাকে নিয়ে যাবে। এখানে আমরা থটফুল বা আনতে পারি। তারপর হচ্ছে রোমান্টিক অ্যান্ড প্যাশনেট মুড, দ্য গুড মরতে আসলে আমরা প্যাশনেট বোধ করছি না, আমরাও এরকম আমাদের প্রিয় ব্যক্তি থাকলে তার প্রতি আমরা ওই ফিলিংটাই দেখাতে চাচ্ছি, কারণ এখানে পাঠকের মনে প্রেম, আবেগ, কল্পনা ইত্যাদি জগৎ তৈরি হচ্ছে। এবার হচ্ছে প্যাট্রিওটিক অ্যান্ড ইন্সপায়ার, আমরা বুঝতে পারছি হোয়ার দ্য মাইন্ড ইজ উইদাউট ফিয়ার, এখানে প্যাট্রিওটিক বোধ একটা কাজ করবে। তারপর হচ্ছে মর্নফুল অ্যান্ড এলিজিয়াক, অ্যাডোনাইজ পড়তে গিয়ে, তাই না, যেটা আমরা পড়লাম অ্যাডোনাইজ, এটা কি হবে, আমরা যখন পড়ছি তখন কি আমরা খুশি হচ্ছি, আনন্দ হচ্ছি না, ওরকম একটা মর্নফুল বা এলিজিয়াক মুড আমাদেরও তৈরি হচ্ছে, তাই না, আমরা একটু শোক বোধ করছি তার জন্য। তারপর হচ্ছে মিস্টিরিয়াস অ্যান্ড হন্টেড, এরকম আমরা এখনো পড়ি নাই কোনো, তার একটা কবিতা দিয়েছি যেটা তোমরা এখনো পড়োনি, তো যা তারপরে দিয়েছি, কারণ আমরা যেগুলো কবিতা পড়েছি এই মুডটা নেই, মিস্টিরিয়াস এবং হন্টিং মুডটা। প্রেম ও মৃত্যুর রহস্যময় আবহ তৈরি করা হয়েছে, যেখানে একটা মানে কি বলবো একটা ভুতুরে একটা ভাব মতো আছে, হ্যাঁ, এই যে হন্টিং মুড একটা আছে। হ্যাঁ, তো যাই হোক এরকম হচ্ছে আমরা বিভিন্ন মুড বিভিন্ন কবিতাতে আমরা কিন্তু পেয়ে থাকি। তো এই এক্সাম্পলগুলো খেয়াল রাখবা, যদি কোনো কবিতা পড়ার পর তোমার মুডটা কেমন হচ্ছে সেই হিসাবে তুমি প্রশ্নের উত্তরটা লিখবা। তো এখানে যদি আমরা লুসি দিয়ে দেখি, যে ডিসকাস দ্য মুড অফ দ্য পয়েম, লুসি পয়েমের সাথেই, তাহলে এখানে আমরা সেটা আলোচনা করব। দেখো ডিসকাস এখানে তাহলে হচ্ছে কি, এখানেও আমরা দেখুন ইট ক্রিয়েটস আ ডিপ ইমোশনাল অ্যান্ড রিফ্লেক্টিভ অ্যাটমসফিয়ার, দ্য মুড অফ দ্য পয়েম ইজ কোয়াইট মেলানকলিক অ্যান্ড টেন্ডার, হ্যাঁ, ইভোকিং আ সেন্স অফ সলিটিউড অ্যান্ড জেন্টাল সরো ইন দ্য রিডার। তাহলে হচ্ছে কি, হোয়াইল পোর্ট্রেস লুসি অ্যাজ আ সিম্পল কান্ট্রি গার্ল হু লিভ ইন সিক্লুশন বাই দ্য হার আননোটিস লাইফ অ্যান্ড ইভেন ডেথ জেনারেট অ্যান অ্যাটমসফিয়ার অফ মেলানকলি অ্যান্ড পারভেজ দ্য এন্টার পয়েম, যেটা আমাদের ভিতরে একটা মেলানকলিক সেন্স তৈরি করছে, যে তাকে কেউ চিনে না, তাকে কেউ জানে না, এরকম একটা। এছাড়াও কি আছে, তার প্রতি আমাদের অ্যাফেকশন বা অ্যাডমিরেশন তৈরি হচ্ছে, শুধু যে দুঃখবোধই আসছে তাই না, তার প্রতি যে আমাদের একটা ভাব তৈরি হচ্ছে না, তার প্রতি একটা মানে কি বলবো, যারা কাছের কোনো মানুষ মনে হচ্ছে, বা একটা গুরুত্বপূর্ণ ব্যক্তি বলে কবি যেভাবে তুলে ধরতে যাচ্ছেন, তাকেও আমাদের কাছে কিন্তু সেই বোধটা তৈরি হচ্ছে, সেগুলো কিন্তু এখানে দিতে হবে। তো যাই হোক আমি একটু দ্রুতই যাচ্ছি এদিকে, তারপরে তো তোমরা একটু পড়লে বুঝতে পারবে যে কী কী অনেকগুলো। তারপর সাবজেক্টিভিটি, এটা নিয়ে তো আমাদের খুব একটা ঝামেলা হয়ে যায়, যে
পয়েন্টস পজিশন বলতে আমরা যেটা বুঝি, পয়েন্টস পজিশনের সাথে আমরা সবাই সাবজেক্টিভিটি বা অবজেক্টিভিটি মিলে ফেলি, সবসময় কিন্তু এই ব্যাপারটা না। হ্যাঁ, পয়েন্টস পজিশন যে শুধু সাবজেক্টিভিটি বা অবজেক্টিভিটি দিয়ে প্রকাশ পায় সেরকমটা না। একটা জায়গাতে কবি মানে তুমি কি রোল প্লে করতেছো, ঠিক আছে, সেটা হচ্ছে পজিশন বোঝায়। যে তুমি ওই যে একটা, আমি ফার্স্ট ইয়ারে প্রধানত বলেছিলাম যে একটা ঝগড়া হচ্ছে, এখন দুইজনের ভিতরে ঝগড়া হচ্ছে, মানে তোমার দুই ফ্রেন্ডের ভিতরে ঝগড়া হচ্ছে কোনো একটা টপিক নিয়ে। টপিকটা কি? মনে করো টপিকটা হচ্ছে যে ফ্রেন্ড এ ফ্রেন্ড বি কে বলতেছে যে তুই আমার সাথে চিটিং করছিস, তুই ভালো মতো পড়াশোনা করছিস, তোমার কাছে সব কিছু, তুই আমাকে হেল্প করছিস না বা তুই আমাকে শেয়ার করছিস না। এইটা নিয়ে দুই বন্ধুর মধ্যে গন্ডগোল, ঠিক আছে তো? তাহলে এ বি এর সাথে গন্ডগোল। এখন আমি, দুইজনই আমার ফ্রেন্ড, এখন আমি, টপিকটা কি বলো তো? ওদের ঝগড়ার টপিকটা কি বলো, আলোচনার বিষয়টা কি? স্যার চিটিং করছে কি করছে না। হ্যাঁ, চিটিং করা নিয়ে, তাই তো? এখন ওইটা এসেছে আমাদের কাছে, এখন আমি ওটাকে কিভাবে দেখব? প্রথমত হচ্ছে আমি কি এর পক্ষ নিব যে আসলেই আমার বি বন্ধুটা আসলে একটু চিটিং করে, সে শুধু নিজের কথাই ভাবে, সে অন্যকে হেল্প করে না, সে খুব চুপচাপ গম্ভীর এবং হেল্পফুল না, এইটা আমি এর পক্ষ নিতে পারি। আবার হচ্ছে আমি বিয়ের পক্ষ নিতে পারি যে না, এ তো এরকমটা না, তুই ভুল বুঝেছিস না, সে তো বেশ হেল্পফুল, সে ওরকমটা চালাই করে, নিতে বিয়ের পক্ষ আমরা নিতে পারি। অথবা আমি কি থাকতে পারি, পুরো নিউট্রাল থাকতে পারি, যে আমি দুজনের মধ্যে কারো পক্ষেই না, ঠিক আছে, তো আমি ওদের ঝগড়ার ভিতরে ঢুকছিই না। ঠিক এইরকম একটা পজিশন বলতে আমরা কবি যে টপিকটা নিয়ে কথা বলছেন, এই টপিকটার এগেইনস্টে কথা বলছেন, নাকি এর পক্ষে কথা বলছেন, নাকি এটাকে তিনি এমনভাবে তুলে ধরেছেন যে তিনি তার একটা নিউট্রাল মতামত প্রদান করেছেন, ঠিক আছে তো? এই জায়গার উপর ভিত্তি করে আমরা মেনলি আনি। যখন তিনি নিউট্রাল থাকছেন তখন হবে কি বলতো? যখন নিউট্রাল তখন কি অবজেক্টিভ, ঠিক আছে তো? যখন তিনি নিউট্রাল অবস্থান গেছেন, তিনি স্যার তখন উনি কোনো কিছু মানে সেভাবে রেসপন্ড করবে না, বাট ডেসক্রাইব করেছেন, একদম স্ট্রেট থাকবে। হ্যাঁ, তিনি ওটাকে জাস্ট ডেসক্রাইব করেছেন, কিন্তু নিজস্বতা, নিজের মতামত তিনি ওখানে দিচ্ছেন না, তখন সেটা হচ্ছে অবজেক্টিভ। আর যখন পক্ষে নিক আর বিপক্ষে নিক, হ্যাঁ, এর পক্ষে যাক আর বিয়ের পক্ষেই যাক, তিনি তো কারো না কারো পক্ষ নিয়েছেন। পক্ষ নিয়ে তো এখন নিজের মতামত দিবেন যে ওই বন্ধুর প্রতি আসলে কি তুমি এগেইনস্টে, যে না সে আসলেই চিটিং করে, অথবা তার পক্ষে যে না চিটিং করে না, ঠিক আছে তো? অথবা তুমি এর মানে এ বন্ধুর পক্ষে যাও আর বি বন্ধুর পক্ষেই যাও, কোনো না কোনো একটা পক্ষ নিয়ে তুমি তোমার তো মতামতটা দিবা, তখন সেটা হয়ে যাচ্ছে কি একটা সাবজেক্টিভ অবস্থানে কিন্তু আমরা দেখব। হ্যাঁ, অনেকে আবার আরেকটা বিষয় দিয়ে আলোচনা করে, আমরা এ পর্যন্ত যা পড়ে এসেছি বা বিভিন্ন বই থেকে, সাবজেক্টিভিটি বলতে কবির পার্সোনাল ফিলিং টিলিং এরকমটা থাকে, এটা মেনলি দেখানো হয়। আর একটা বিষয় অনেকে এটা দিয়ে ভাবে যে সাবজেক্টিভিটি বলতে, এখানে একটু খেয়াল করো আমি যেটা বলবো এখন, সাবজেক্টিভিটি বলতে অনেকে মনে করে থাকে, তোমরা লাইনে আছো তো? আচ্ছা, তাহলে আবার একটু বলি, আমরা কোথায় ছিলাম? পয়েন্টস পজিশন নিয়ে, তাই না? যে সাবজেক্টিভিটি নিয়ে আমরা কথা বলছিলাম, তো একটা উদাহরণ আমি বলতে চেয়েছিলাম, এই উদাহরণটা এখন তোমাদের কাছে গেল কি না গেল আবার আমি একটু বলি। ওই যে এ এবং বি ফ্রেন্ড দিয়ে, যে এটা তো শুনোইনি নাকি, এটা শুনতে পারনি নাকি, আসেনি স্যার ওইটুকু আচ্ছা, তো এখন বলি যে মনে করো এ এবং বি এই দুই ফ্রেন্ড, তাই তো? এখন এ এই বি ফ্রেন্ডকে চিটিংয়ের অভিযোগ করতেছে। হ্যাঁ, এটা নিয়ে তো আমরা কেউ একজন মতামত দিল আমাকে যে হ্যাঁ তাহলে চিটিংয়ের অভিযোগ করেছে। এ বিকে বলতেছে যে তুই আমার সাথে চিটারি করিস, তোর কাছে ভালো বই আছে, তোর ভালো নোট আছে, তুই ভালো স্যারের কাছে পড়িস, কিন্তু তুই আমাকে বলিস না, ঠিক আছে তো? তুই আমার সাথে চিটিং করছিস। এটা হচ্ছে এ এর মতামত কার বিরুদ্ধে? বি এর বিরুদ্ধে। এখন আমি হচ্ছে মনে করো সি, আমি গিয়ে দেখতেছি যে এই দুই বন্ধু তারা ঝগড়া করতেছে। এখন আমি কি অবস্থানে থাকতে পারি? এখানে কয়টা অবস্থান থাকতে পারে বলো তো? এখানে হয় আমি এর পক্ষ নিতে পারি যে আসলে বি চিটার, নাকি মানে চিট, সে আসলে চিটিং করে। শুনতে পাচ্ছ তো আমাকে? জি স্যার, আগের থেকে বেটার। এবার অথবা আমি বির পক্ষ নিতে পারি যে না বি ভালো, সে চিটিং করে না, আসলে তুই যেটা বলতেছিস ওইরকমটা ব্যাপারটা না। তাহলে সি এর পক্ষও নিতে পারে, সি বি এর পক্ষও নিতে পারে।
তাহলে এর পক্ষ নিলে পারে কি হচ্ছে, চিটিং শব্দটার পক্ষে কথা বলা হচ্ছে, বি এর পক্ষ নিলে চিটিং কথাটার বিপক্ষে বলা হচ্ছে। কিন্তু সি তো আবার কারো পক্ষ না নিয়ে নিউট্রাল থাকতে পারে, পারে কিনা বলো? যে বিষয়টা হয়তো জি স্যার পারে। সে তার মতামত না দিতে পারে। যখন সি এর পক্ষ নিবে তখন সি এর জন্য তার মতামত দিবে, যখন বি এর পক্ষ নিবে তখন বি এর মতামত দিবে, নিজস্ব মতামত দিয়ে তাকে বোঝানোর চেষ্টা করবে। আবার কখনো কখনো সে নিউট্রাল থাকতে পারে, যে আমি কারো পক্ষই নিব না বিষয়টা নিয়ে, জাস্ট তোরা যা বলবে আমি তা ডেসক্রাইব করে যাব, ব্যাপারটা এরকম। তাহলে এই ক্ষেত্রে সি যখন কারো পক্ষই নিচ্ছে না তখন সে কোন ফর্মে আছে বলো তো? সাবজেক্টিভ না অবজেক্টিভ ফর্মে আছে? অবজেক্টিভ। অবজেক্টিভ। অবজেক্টিভ, তাই না? কারণ সে তার কোনো মতামতই দিচ্ছে না। কিন্তু সে সি এর পক্ষ নিক আর বি এর পক্ষ নিক, তখন কেমন হবে বলো? সাবজেক্টিভ। সে সি এর পক্ষ নিলেও সে নিজস্ব মতামত দিয়ে বোঝানোর চেষ্টা করবে, বি এর পক্ষ নিলেও সে নিজস্ব মতামত দিয়ে, মানে সে যেমনটা দেখেছে সেইভাবে তাকে বোঝানোর চেষ্টা করবে। তার মানে যখন একজন কবি বা লেখক যে টপিকটা নিয়ে ডিল করছেন সেখানে তিনি তার চিন্তাভাবনা মতামত দিয়ে আমাদেরকে বোঝানোর চেষ্টা করবেন। যেমন রিপোর্ট রাইটিং কিন্তু হয় অবজেক্টিভ, কারণ যে রিপোর্ট করে, যে রিপোর্টার হয়, সে কি তার মতামত দিতে পারবে ওই জায়গায় বলো? যে রিপোর্টার হয় না স্যার ফর্মাল। হ্যাঁ, সে হচ্ছে কি করবে? হ্যাঁ, সে হচ্ছে সে যা দেখেছে সেটাকে বর্ণনা করবে। এখানে সে কেমন ফিল করছে এটা তার দেখার বিষয় না, ঠিক আছে? তো সেখানে কি মতামত দিবে, সে প্যারাগ্রাফে যেমন আমরা শেষের দিকে মতামত দিই, এই ব্যবস্থা নেওয়া উচিত, ওই ব্যবস্থা নেওয়া উচিত, এরকম মতামত তার দিক থেকে আসবে না। সে জনগণের দিক থেকে চিন্তা ভাবনা করবে। সে সবার কাছ থেকে একটা করে নিবে, হয়তো ইন্টারভিউ নিয়ে সে বোঝানোর চেষ্টা করাবে যে এরকমটা হলে ভালো হয়। অতএব সাবজেক্টিভিটিটা হচ্ছে যে কবির নিজস্ব আবেগ অনুভূতি থাকবে, আর অবজেক্টিভিটিটা হচ্ছে এটা। আর একটা জিনিস বললাম কি, যে পয়েন্টস পজিশন মানে যে সবসময় সাবজেক্টিভ আর অবজেক্টিভ তেমনটা কিন্তু না। তুমি কেমন অবস্থান নিচ্ছ, এগেইনস্ট অর ইন ফেভার, অথবা কীভাবে নিচ্ছ আমরা কিছু দেখবো সাবজেক্টিভ অবজেক্টিভ কিছু ব্যাপারটা। তা তুমি দেখো, সাবজেক্টিভিটি হলো কবিতায় কবির ব্যক্তিগত অনুভূতি, অভিজ্ঞতা, মতামত এবং আবেগের প্রকাশ। এইটা আর একটা বিষয় আছে যেটা এখন একটু বললাম কি, এটা বলতে গিয়ে আমি দেখলাম তোমরা সব আটকে গেছিলাম। প্রথমটা হচ্ছে যে কোনো টপিকের দুটা ব্যাপার থাকতে পারে। দেখো, টপিক হতে পারে ইউনিভার্সাল অর প্রাইভেট। যে কোনো বিষয়ের উপরে, যে কোনো বিষয়ের আলোচনা হয় ইউনিভার্সাল হতে পারে আর না হয় প্রাইভেট হতে পারে, ঠিক আছে? ইউনিভার্সাল কেমন? আমি যে কথাটা যেমনভাবে বলছি এটা সবাই ভাববে, সবাই ওরকম করে ভাববে, সেটাকে বলা হবে কি? ইউনিভার্সাল। কথা বুঝতে পারছো? জি স্যার। হ্যাঁ, সেখানে আবার কবির মতামত থাকুক আর না থাকুক সেটা বড় কথা না। এই জায়গায় দুটা নিয়ে কথা বলা হচ্ছে। যেমন ইউনিভার্সাল কেমন, যদি বলি এখন মনে করো ডেথ বি নট প্রাউড, এটা কি সবাই এমন করে ভাবে? ডেথ বি নট প্রাউড, বলো তো? না স্যার। এটা কি সবাই এরকম ভাবে নাকি ওটা কবির নিজস্ব চিন্তা ভাবনা? ওটা সম্পূর্ণ কি কবির পুরো প্রাইভেট, মানে ওটা একদম ইন্ডিভিজুয়াল চিন্তা ভাবনা, ওটা ইউনিভার্সাল না। তাহলে একজন রাইটার যখন মতামত দেয় সেই মতামতটা ইউনিভার্সাল নাকি ইন্ডিভিজুয়াল তার উপর ডিপেন্ড করে আবার সাবজেক্টিভিটি অবজেক্টিভিটি বাছাই করা হয়। যদি মনে হয় যে কবি যে বিষয়টা নিয়ে ডিল করছেন এটা সম্পূর্ণ কবির নিজস্ব মতামত, নিজস্ব চিন্তাভাবনা, ঠিক আছে? তো এটা অন্যের চিন্তাভাবনার সাথে মিলবে না, তখন তাকে আমরা বলি কি? সাবজেক্টিভ, ঠিক আছে? তো দেখো, একটু চিন্তা করো, এই জায়গায় কিন্তু অনেকে প্যাঁচ লাগিয়ে ফেলে, এই জায়গাতে গিয়ে আমাদের কিন্তু প্যাঁচটা লেগে যাচ্ছে। হ্যাঁ, এই জায়গাটা আমরা ঠিক মতো ফিল করছি না। তাহলে বললাম কি, যে কবি যে বিষয়টা নিয়ে ডিল করবেন সেটা যদি একদম তার নিজস্ব চিন্তাভাবনা হয়, এই চিন্তাভাবনা আর কারোর সাথে মিলবে না, তাহলে সেটা হবে কি? সাবজেক্টিভ। মনে থাকবে? যেমন ডেথ বি নট প্রাউড। হ্যাঁ, আর একটা হচ্ছে যখন কিন্তু কবি একটা বিষয়ে মতামত দিচ্ছে সেটা কবির মতামতও যা, বাকি সবার মতামতও তাই, মানে ইউনিভার্সাল, তখন সেটা হয়ে যাবে কি? অবজেক্টিভ। বুঝতে পেরেছ? কবির মতামত থাকুক আর না থাকুক, এটা অনেকে বলছে যে কবির মতামত থাকুক আর না থাকুক, যদি টপিকটা হয় যেটা ইউনিভার্সাল, যেমন হচ্ছে ওজিমান্ডিয়াস, কবি এখানে যে কথাটা বলেছেন, এখানে তিনি স্যাটায়ার করেছেন এই যে ক্ষমতা দীর্ঘস্থায়ী নয়, এটা কি শুধু কবির মতামত যে ক্ষমতা দীর্ঘস্থায়ী নয়? হ্যাঁ, বলো তো? স্যার আপনার কথা তো শোনাই যায় না এতক্ষণ। আরে খাইলো রে, না আজকে আর ক্লাস নিয়ে লাভ হচ্ছে না। স্যার স্ক্রিনই চলে গেছে। না সেটা দেখতেছি আমি তো, এটা শুধু আমার একই কথা বারবার হচ্ছে।
এখন কি করবো বলো, কোন জায়গা থেকে শুনুনি বলো তো, কোন জায়গা থেকে? স্যার এই যে স্যার ওই যে কবির যে ইউনিভার্সাল নিজস্ব মতামত, সেটাই হচ্ছে ওই যে সাবজেক্টিভিটি, এই যে এখান থেকে। হ্যাঁ, আমি যে ওজিমান্ডিয়াজে আসছি, এটা কি শুনতে পেয়েছো না? এটাও শুনতে পাওনি? ওজিমান্ডিয়াজ নিয়ে কথা বললাম। না না স্যার স্যার, না তাহলে আর কি, না স্যার। কখন যে তোমাদের স্ক্রিন যাচ্ছে আমি তো সেটা খেয়ালই স্যার করছি আজকে রাখেন, নিজের যদি এত সমস্যা হয় তাহলে তো ক্লাস নিয়ে সমস্যা। না। এটা একই কথা হচ্ছে, ভালো লাগছে না। আচ্ছা দাঁড়াও, এটা অন্তত একটু শেষ করে নিই। তাহলে ওজিমান্ডিয়াজ নিয়ে যেটা কথা বলছি, ওজিমান্ডিয়াজ ঢুকছিলাম, সেটা মনে হয় তোমরা শোনোইনি নাকি? হ্যাঁ, আমরা ওই যে না ডেথ স্যার, বি নট প্রাউড, বলছিলেন। ডেথ বি নট প্রাউডটা নিয়ে বললাম, এটা শুনছো? যে ওটা সাবজেক্ট কেমন? জি স্যার। হ্যাঁ, ওটা তো শুনছো নাকি, যে কেন সাবজেক্টিভ বলা হচ্ছে? হ্যাঁ, কারণ ওটা কবির নিজস্ব চিন্তাভাবনা, ওটা ইউনিভার্সাল না, এটা এই জন্য ওটা প্রাইভেট ইন্ডিভিজুয়াল, এই জন্য ওটা সাবজেক্টিভ। আর যখন ওজিমান্ডিয়াজে আসলাম, ওজিমান্ডিয়াজে কি হচ্ছে বলো তো, ওখানে কবি যে মতামতটা দিচ্ছেন, এটা কি সবার মতামত না বলো তো? জি স্যার। যে ক্ষমতা চিরস্থায়ী না, এটা কি আমরা ভাবি না এটা, নাকি শুধু কবি একা ভাবেন? জি স্যার। এটা আমরা ভাবি। অতএব এটা ইউনিভার্সাল। অতএব ইউনিভার্সাল হওয়ার কারণে এটা হচ্ছে কি কবির নিজস্ব না শুধু, অতএব এটা হচ্ছে কি অবজেক্টিভ। কথা বোঝা গেল এই জায়গাতে? কি কথা বুঝতে পেরেছো? জি স্যার। হ্যাঁ, যদি কোনো টপিক যদি একদম প্রাইভেট অর ইন্ডিভিজুয়াল হয়, তাহলে সেটা হবে কি বলো? সাবজেক্টিভ। সাবজেক্টিভ। আর যদি ইউনিভার্সাল হয় তাহলে এটা হবে কি? অবজেক্টিভ। 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 এই জায়গাটা নিয়েও আমাদের একটু ঝামেলা ক্রিয়েট হয়। এই জন্য বইগুলোতে দেখবা যে এক একটা বই এক এক রকম কথা বলছে কোনো কোনো বিষয় নিয়ে। হ্যাঁ, কারণ তারা এই জায়গাটা টাচ করতে পারছে না, ইউনিভার্সালিটি বা এই জায়গাটা নিয়ে একটা ঝামেলা। তাহলে ডেথ বি নট প্রাউড, ওটাকে আমরা কি বলবো বলো তো? সাবজেক্টিভ বলবো তো নাকি? ডেথ বি নট প্রাউড। আর যখন আমরা বলতেছি ওজিমান্ডিয়াস, তখনকে বলবো কি আমরা? অবজেক্টিভ। ঠিক আছে তো? একইভাবে ওই যে ওটা বিকজ আই কুড নট স্টপ ফর ডেথ, বিকজ আই কুড নট স্টপ ফর ডেথ, এটা সাবজেক্টিভ না অবজেক্টিভ বলো দেখি? সাবজেক্টিভ। হ্যাঁ, কবি যে মৃত্যুকে শান্ত বলছে, নীরব বলছে, সে খুব হেল্পফুল বলতেছে, এটা আমরা কি ভাবি? এটা কি সবার ভাবনা বলো, নাকি এটা কবির নিজস্ব ভাবনা? কবির ভাবনা। অতএব যেহেতু এটা কবির নিজস্ব ভাবনা, অতএব এটা হচ্ছে সাবজেক্টিভ। ঠিক আছে, এটা হচ্ছে কি তাহলে পুরোটাই হচ্ছে সাবজেক্টিভ। ঠিক আছে? তো এরকমভাবে আমরা সাবজেক্টিভ অবজেক্টিভ ব্যাপারগুলোকে অনেক সময় খেলতে। তাহলে এই দুটো অ্যাঙ্গেলে তোমরা সাবজেক্টিভ অবজেক্টিভ বিবেচনা করবা। আবার কিছু কিছু কবিতা আছে যেখানে সাবজেক্টিভ অবজেক্টিভের একটা মানে কি বলবো, দুটার একটা মানে কম্বিনেশন আছে। কিছু জায়গাতে দেখা যাচ্ছে এই দুটার বিষয় আছে, তখন কোনটা বেশি হচ্ছে, হ্যাঁ, যে সাবজেক্টিভিটির পরিমাণটা বেশি না অবজেক্ট, সেই হিসাবে তোমরা একটা টপিক নিয়ে তোমরা আলোচনা করতে পারো। ঠিক আছে? এইভাবে কিছু কিছু কবিতা দেখে এরকম আছে যে সাবজেক্টিভিটি অবজেক্টিভিটি দুটা সেন্সই আমরা এখান থেকে পাচ্ছি। তখন তোমাদের কাজ হবে ওর ভিতর থেকে যেটাকে তুমি প্রায় মানে ভাবছো যে কবির নিজস্ব ফিলিংটা বেশি দিচ্ছে, তাহলে সাবজেক্টিভিটি দিবা। কবি নিজেকে দূরে রাখতেছে, তখন অবজেক্টিভিটি দিবা। বা হচ্ছে ইউনিভার্সাল কোনো বিষয় রাখছে যেটা আমরাও ভাবি, সেটা অবজেক্টিভিটির মধ্যে ফেলবা, এরকম করে। হ্যাঁ, আচ্ছা, তো শুনতে পাচ্ছ? জি স্যার, এটা হচ্ছে রবি ঠাকুরের হচ্ছে হোয়াট দ্য মাইন্ড ইজ উইদাউট ফিয়ার। হ্যাঁ 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 হ্যাঁ। এখানে সাবজেক্টিভ আছে প্রথমে, পরে দেখা যায় আস্তে আস্তে সে ইউনিভার্সালিটি চলে যায়। আচ্ছা, তো ঠিক আছে, তাহলে আমি এই শীটটা সহ তোমাদেরকে দিয়ে দিব, তোমরা নিজেরাও একটু পড়ে নিতে পারবে। এখানে সাবজেক্টিভিটি নিয়ে কথা বলা হয়েছে, তারপরে এখানে অবজেক্টিভিটি নিয়ে কথা বলা হয়েছে, মানে মূল যেগুলো সেগুলো নিয়ে। তারপরে এখানে আর কি আছে, হ্যাঁ, পয়েন্টস পজিশন নিয়ে কথা বলা হয়েছে, এবং তারপর যে পয়েন্টস অ্যাটিটিউড নিয়ে দেখিয়েছি, একটু বাংলায় লিখেছি তোমাদের জন্য, কারণ এগুলো নিয়ে তোমাদের নাই খুব ঝামেলা হয়ে যায়। তারপর একটা করে কোশ্চেন দিয়ে ওই একটা কবিতার আদলে আমরা এটাকে আলোচনা করছি। যেখানে অবজেক্টিভিটি আলোচনা করা হয়েছে সেখানে তো অন্য কবিতা নিয়ে আসা হয়েছে, কারণ এখানে তো শিডিউলটা এবং দ্য আনটোটেন ওয়েজ এটা আনা যাচ্ছে না। অবজেক্টিভিটি এই যে ওজিমান্ডিয়াস, এটা অবজেক্টিভিটি হিসেবে দেখিয়েছি। হ্যাঁ, তো যাই হোক, আমি এটা শেয়ার করে দিব, অথবা যদি শেয়ার করা না হয়ে থাকে তোমরা একটু দেখে নিবে, এবং কত ওয়ার্ডের মধ্যে হলে পারে তোমরা এটা, আমি যে উত্তরটা দিয়েছি এটা তোমরা নিজের ইয়াতে লিখবা। ঠিক আছে তো? খাতায় লিখে দেখবা যে কত পেজ হচ্ছে, সেই হিসাবে তোমরা ইয়া করবা। হ্যাঁ, আর আমি যে শীটটা দিব ওখানে দেখবা যে কোন কোন কবিতা তোমাদের পড়া নাই। আগামী ক্লাসে আমরা সেই কবিতাগুলো নিয়ে আলোচনা করব। ঠিক আছে? কবিতাগুলো পড়িয়ে দিব, কারণ প্রশ্ন উত্তর তো আর পড়ানোর কিছু নাই। ঠিক আছে?
সেটা তো তোমাদের বই যেমন আছে এখানে, হ্যাঁ বইও আছে। আর আমি কিছু কিছু কবিতা লিখে দিব ইম্পর্টেন্ট দেখে, কিছু কিছু কবিতার হয়তো আনসার একটু মডেল আকারে লিখে দেওয়ার চেষ্টা করব, যাতে তোমরা ওই ধারণায় একটু লিখতে পারো। আচ্ছা, তো আর কি বলবো বলো? শীটটা দিয়ে দিন, শীটটা দেওয়া নাই। আমি শীটটা দিয়ে দিব। স্যার লিটারেচারটা চেঞ্জ করে দিবেন না? কোনটা কোনটা কোনটা? লিটারেচারটা। ও আচ্ছা, এটা তো 30 আগস্ট হয়ে গেছে নাকি? ভিক্টোরিয়ান কোশ্চেনগুলো কি সবাই পড়ছিলা? কোনো সমস্যা আছে? জি স্যার। জি স্যার। না স্যার। যদি সমস্যা থাকে তো আগামী ক্লাসের প্রথম দিকটা আলোচনা করে নিব। আমি হচ্ছে এটা চেঞ্জ করে দিলাম, মডার্ন, তাই তো? মডার্নটা দিয়ে দিলাম। এটার জন্য 1 সপ্তাহ একটু টাইম দিয়ে দিই, মনে করো 10 তারিখ পর্যন্ত। এই তো আমরা তো শেষের দিকে চলে আসলাম, তাই না? সেকেন্ড ইয়ার কিন্তু শেষ হয়ে গেল, ঠিক আছে? দেখো মোটামুটি আমাদের 9 মাস মতোই টাইম লাগে, একটু যদি আমরা বুঝে বুঝে ভালো করে পড়ি, দেখো 9 মাসের মধ্যে কিন্তু হয়ে যায়, তাই না? আমরা কি খুব তাড়াহুড়ো করেছি বলো তো সব কিছু? মোটামুটি সাবলীলভাবে, আবার এমন না যে খুব ফাঁকিবাজি করে গেছি, নাকি? ফাঁকিবাজি করেছি তোমাদের কাছে? না স্যার। আচ্ছা, মানে যতটুকু সাবলীলভাবে বুঝিয়ে টুঝিয়ে যতটুকু টাইম লাগে আমি ওটা আগেই বলি। থার্ড ইয়ারে এবং ফোর্থ ইয়ারে গিয়ে আবার একটু বেশি সময় লেগে যায়, ওখানে যেহেতু 8টা সাবজেক্ট, প্রত্যেকটা বড় বড়, সব মিলে সময় লেগে যায়। ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারটা খুবই ইজি লাগে, হ্যাঁ, মনে হয় যেন চাপ কম, কিন্তু আমার চাপ সবচেয়ে বেশি লাগে হচ্ছে থার্ড ইয়ার এবং ফোর্থ ইয়ারে, খুবই চাপ লাগে এটা। এবং তোমাদের কাছে তো লাগবেই, আমার পড়াতে গিয়েই চাপ লাগে, তাহলে তোমাদের কেমন লাগে বলো? আর ওই জায়গায় গিয়ে যত ছেলে মেয়ের দক্ষতা কতটুকু ছিল সেবার প্রকাশ পাবে, যে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার মিলে তুমি কি দক্ষতা অর্জন করলা সেটা। থার্ড ইয়ারে গিয়ে কি আমাদের এটিএম ব্যয় থাকবে? বলো। থার্ড ইয়ারে গিয়ে আমাদের কি এটিএম ব্যয় থাকবে না টাইম চেঞ্জ হবে? না, তোমাদের যে টাইম সেটা তোমাদেরই থাকবে, ঠিক আছে তো? হ্যাঁ, তবে একটু বলি, আমাকে যেহেতু তা না হলে হচ্ছে না, আমাদের টাইমটাকে একটু আগায় নিয়ে আসতে হবে, ঠিক আছে? কারণ আগে তো 2-3টা ব্যাচ ছিল, এখন আরেকটা ব্যাচ না করলেও হচ্ছে, এবার যারা ফার্স্ট ইয়ারে হবে একটা ব্যাচ বাদ যাবে, ঢুকবে, কিন্তু এই 4টা ব্যাচের ভিতরে 5টা ব্যাচ হয়ে যাচ্ছে, এটা না করলেও আবার হচ্ছে না। একটা ব্যাচ যেহেতু এখন ফার্স্ট ইয়ার ঢোকাতে হচ্ছে, এখন ওদেরকে যদি আমি 9:30 করি, এদিকে একটু মেকআপ করতে পারছি না, ঠিক আছে? তাই একটু আগায় নিয়ে আসতে হবে, তোমাদের 7টা থেকে একটু আগায় নিয়ে আসতে হবে। এরপরে হ্যাঁ, এই জায়গাটা একটু আধা ঘন্টা এদিক ওদিক করতে হচ্ছে আমাদের আবার কাজগুলো কভার হবে না। হ্যাঁ 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 হ্যাঁ, আচ্ছা, তো ঠিক আছে, তো সবাই ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ, তো সবাই ভালো থাকো। ওকে, আর পড়াশোনা করো। ওকে, গুড নাইট। আসছি, দাঁড়াও। জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।